সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি একটু কেমন যেন খটোমটো হতে পারে অনেকের জন্য বুঝতে, বাট সহজে হতে পারে অবশ্য। আমাদের অনেকেরই এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে অনেকে যেতে হয়। তো সেটা হচ্ছে যে আমাদেরকে অনেকে এসে বলে যে ওই মানুষটি তো আমাকে অনেক আঘাত দিয়েছে, মানসিকভাবে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তারপরেও ওর প্রতি কেমন যেন একটা ভালোবাসা কাজ করে। তো যে মানুষটি এত আমাকে কষ্ট দিল, এত ভোগালো, আমাকে মানসিকভাবে এত বিপর্যস্ত করলো, কিন্তু তার প্রতি ভালোবাসাটা কেন জানি কমছে না। মানে এটা দিনে দিনে বাড়ছে বলছে না, কিন্তু ভালোবাসা থেকে যাচ্ছে ভেতরে। তো এই যে তারা জিজ্ঞেস করে যে যে আমাকে আঘাত দিয়েছে তাকে তারপরও কেন ভালোবাসছি, এই প্রশ্নটি আসলেও একটা ভেবে দেখার মতো প্রশ্ন। তো আমরা এই বিষয়টি আজকে ভেবে দেখতে চাইছি সবাই মিলে। আমাদের অতিথিরাও নিশ্চয়ই আমাদেরকে কিছু একটা বলবেন এর সম্পর্কে। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা এসছে তাদের সাথে। একজন হচ্ছে যে চৈতি বেগম, কোহিনুর বেগম চৈতি, সরি তোমাকে চৈতি চৈতি ডাকতে ডাকতে কোহিনুরটা চলে যায় মাথা থেকে। কোহিনুর বেগম চৈতি ও একজন সাইকোথেরাপিস্ট। তোমাকে সাইকোথেরাপিস্ট বলাটাই আমার কাছে বেশি যুক্ত লাগছে। আরেকজন অনেকদিন পরে আজকে এসছে, খুবই অল্প এসেছে, তুমি বোধহয় একবারই এসছো নাকি দুবার এসেছো আগে। ও দেশের বাইরে ছিল, ও কাজ করছিল, পিএইচডি করছিল, এখন পড়াচ্ছে ডিপার্টমেন্টের দায়িত্বে আছে, এডুকেশনাল কাউন্সিলিং সাইকোলজি বিভাগ। আমরা প্রায় বিভাগের নাম বলি, সেখানে একটা সার্ভিসও চালু আছে। তো সেই বিভাগের এখন সে দায়িত্ব পালন করছে, মানে চেয়ারম্যান হিসেবে কাজ করছে। ওর নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম, আর ও একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। তোমাকে স্বাগত অনুষ্ঠানে। থ্যাংক ইউ ম্যাডাম। তো এখন তুমি বলছিলে যে টপিকটা একটু কঠিন হয়ে গেছে, তুমি কি শুরু করতে পারো? টপিকটা নিয়ে তুমি শুরু করো, তারপর চৈতি না হয় বলবে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে টপিকসটা দেখছি আমরা, যে মানুষটি আমার মনে এত আঘাত দিয়েছে তারপর তাকে আমি ভালোবাসি, যেটা আপনি ভূমিকাও বললেন যে অনেক কষ্ট দেয়, অনেক যন্ত্রণা দিয়েছে, তারপর আমরা তাকে ছাড়তে পারি না। তো মানে ভালোবাসা এবং এই যে আমি কমপ্লেক্স এই অর্থে বলছিলাম যে এটা একটা সাইকোলজিক্যাল যে কমপ্লেক্সিটি একটা মানুষের মধ্যে, সেই রকম একটা বিষয় নিয়ে আপনি আজকে আলোচনাটা, আপনাদের টপিকসটা, যেটাতে অনেক ভিতরে গিয়ে কথা বলতে হবে বা এক্সপ্লোর করার যে বিষয়টা থাকে এখানে, এটা নিয়ে আপনি এখন মানে ডিটেইলে কাজ করছেন, যেটা যে অ্যাটাচমেন্ট সায়েন্স, যেটা আপনি এখন নিয়ে আসছেন, পরিচয় করাচ্ছেন আমাদের সামনে। সো এখানে প্রচণ্ড রকম অ্যাটাচমেন্ট ইস্যু আছে, তার বেড়ে ওঠার সময়, তারপর আর্লি চাইল্ডহুড থেকে শুরু করে একদম অ্যাডাল্ট থেকে এই পর্যন্ত। সেলফ স্টিমের তো বিষয় আছে, ট্রমার ইতিহাস থাকলে, হ্যাঁ, সো অনেকগুলো বিষয়ে ফ্যাক্টর কাজ করে একটা মানুষের আসলে। একটু যদি বাংলা শব্দগুলো ব্যবহার করো, কারণ আমাদের দর্শকদের জন্য। ঠিক বলেছেন ম্যাডাম, আমাদের আসলে বাংলা ব্যবহার করা উচিত, আমরা আসলে বাংলা ব্যবহারটাকে প্রমোট করতে চাচ্ছি। তো যেটা বলছিলাম যে মানে ছোটবেলার যদি অভিজ্ঞতার যে বিষয়টা আছে, এখান থেকে তো আমাদের যে মানে কি বলবো, আপনি অ্যাটাচমেন্টের বাংলা যে কি করেছেন, যে বন্ধনটা তৈরি হয় একজন কেয়ার গিভার বা যে বাবা মা বা অন্য যে যাদের প্রতি আমরা, এটা নিরাপদ বন্ধন যেখানে তৈরি হয়, সিকিউর অ্যাটাচমেন্ট। হ্যাঁ। সো নিরাপদ বন্ধনটা তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা জানি যে অনেক ধরনের বন্ধন হতে পারে, হ্যাঁ, এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো এই বিষয়গুলো থাকে। তারপরে তার মানে শৈশব থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, বেড়ে ওঠার সময় যে অভিজ্ঞতাগুলো, সেগুলো একটা অনেকগুলো ফ্যাক্টর যখন একত্রিত হয়ে একটা বড় মানুষের যে বর্তমানে তো এই অসুবিধাটা তো বর্তমানে হচ্ছে একজন অ্যাডাল্ট রিলেশনশিপে, এখনকার মানে রিলেশনশিপে, যে আমি তাকে পছন্দ করছি না অথবা সে আমাকে টর্চার করছে, তারপরে সেটাতে আমি আছি। এখানে অনেক সময় দেখা গেল যে তারা মানে কম্পেয়ার করে, মানে ফ্যান্টাসাইজ করে যে ভালো কিছু মুহূর্ত যে দু একটুকু আছে, ওইটাকে মানে ওভার রেটেড করে তার যে খারাপগুলো হয়েছে সেগুলোকে সাপ্রেস করে, তারপরও মনে করে যে এই মানুষটা মনে হয় আমার জন্য কোনো না কোনো সময় ভালো কিছু করবে, আরো ভালো কিছু করবে, একটা হোপ থাকে ভিতরে। ওইভাবে সে ওইটার সাথে একটা ওই মানে কি বলবো, যে একটা সাইকেলের সাথে ডিপেন্ডেন্সি সাইকেলের সাথে চলে যায়, যে কিছু একটা তো করবে, এরপরে দেখা যাক কি হয়। হ্যাঁ, বলে যে খুব টক্সিক হয়ে যাচ্ছে রিলেশনশিপটা, কিন্তু তারপর আমি ছাড়তে পারছি না। সো ওখান থেকেও কিছু গেইন হয়। সো এই বিষয়গুলো নিয়ে যখন মানে বিষয়টা আর কি, মানে মানুষের যে
গভীর একটা বাইরে থেকে বোঝাও যায় না, যে অনেক সময় রিলেশনশিপগুলোতে আপনি অ্যাপারেন্টলি বোঝাও যাবে না তাদের মধ্যে এরকম চলছে, হ্যাঁ সংসার করছে বা সব কিছুই করছে কিন্তু ভিতরে ভিতরে এগুলো চলছে। তো এরকম একটা ডিপ বিষয় নিয়ে, যে ওই জন্যই আমি বলছিলাম যে বিষয়টা অনেক ডিপ, যেটা নিয়ে আমাদের কথা বলার জায়গা, অনেক সময় নিয়ে কথা বলতে হবে। থ্যাংক ইউ আজহার। চৈতি একটু টাচ আপন, ও ফোন অপেক্ষা করে আছে চৈতি, সরি ফোনটা নিয়ে আসি আমাদের ছোট সময় তো বিরতির আগে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলো। আমি আমার 12 বছরের মেয়ে, ওর একটু সমস্যাটা নিয়ে কথা বলতে চাই। শিওর। আচ্ছা, ওর সমস্যাটা কি 2-3 বছর ধরেই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ও অনেক বেশি মানে আমাদের কথা শুনলে হাইপার হয়ে যাচ্ছে। মানে ওকে যদি আমি একটা স্বাভাবিক কথাও বলি সেটা সে মানে এতটা উত্তেজিত হয়ে যায় যে সে মানে নিতে পারে না। দেখা যাচ্ছে যে ওর বাবা বা আমি আগে আমার কথা মানে শুনতো, এতটা মানে ওর ভিতরে এই হাইপারনেসটা ছিল না, বাট এখন এত বেশি পরিমাণে যে নর্মাল মানে ওর রুমে কাউকে ঢুকতে দিতে চায় না, গেলে ওয়াশরুমে ওর কেউ ইউজ করলে সেটাও পছন্দ করে না। মানে খুব কম মানুষই আছে যাকে মানে ওর ভালো লাগতেছে আর কি, ফ্যামিলির ভেতরেই সে অ্যালাউ করে, বাট সে নিতে পারে না। তারপর হচ্ছে ওর বাবার সাথে যদি আমি একটু মানে বেশি আছে না যে ওর বাবা আমাকে একটু কেয়ার দেখাচ্ছে, আমি এখন প্রেগনেন্ট, আমার 7 মান্থ চলতেছে, তো সেটাও সে মানে ইয়ে করে না, ভাবে যে না ওকে কেন আমরা কি প্রায়োরিটি দিচ্ছি না, এরকম আর কি ও একটা চিন্তা ভাবনা করে। এরপরে আবারও আমার বাচ্চাটা যে আমি ওর জন্য আর কি সবাই বলে যে ও একটা বাচ্চা তো আরেকটা নিলে হয়তো দেখা যাবে এগুলো ঠিক হয়ে যাবে, এরকম করতে করতে আমার আর কি অনেক বছরেরই গ্যাপ হয়ে গেছে। এখন আমি একটা আমার কি 7 মান্থ আমার হয়েছে, তো অনেক সময় বলে যে না মা ওকে কি তুমি আমার চেয়ে বেশি ভালোবাসবে, এরকম এরকম। আর মানে পড়াশোনা নিয়েও যদি ও এখন ক্লাস 4 এ পড়ে, তো ওকে যদি বলতে যাই যে পড়াশোনাটাও আর কি করো মা, মিসের কাছে পড়ো বাসায়, সেটাও সে আর কি পড়ে বলতে কি মানে অনেক কষ্ট করে, মনে হয় 1 ঘন্টা, এর বেশি সে বসেও থাকতে পারে না, খুবই অস্থির। মানে ওর যখন যেটা ভালো লাগে ও মানে না শব্দটা শুনতে চায় না, বা আমাদের কাছ থেকে মানে কোনোভাবেই আসে না যে একটু বুঝাইলেও না। এমনকি অনেক সময় একদম আসে যে আমাকে ও মানে চায় কি যে আমাকে ও অ্যাটাক করুক, যদি বলি যে তাহা কেন এরকম তুমি করতেছো আর কি, ওকে যদি আমি বলি যে না, মানে ও আর কি হাইপার হয়ে যায় অনেক বেশি। আচ্ছা, তোমার একটু যদি বলো যে তোমার আসলে 12 বছরের গ্যাপ, মানে এখন যে তুমি যে বাচ্চাটাকে তুমি ধারণ করছো ভেতরে, ও তো আরো কিছুদিন পরে হবে, তাই না? তুমি কতদিন তোমার প্রেগন্যান্সি বললে, কত চলছে তোমার প্রেগন্যান্সি? 7 মাস। তো যাই হোক, তাহলে বেশ লম্বা একটা গ্যাপ দিয়ে দিয়েছো। তো সেটা কি মানে তোমরা কি চেয়েছিলে যে একজনই থাকুক, নাকি কি ওটার প্ল্যানটা কি ছিল? মানে তুমি বললে যে অনেকে বলেছে যে আরেকজন নিলে ঠিক হবে, এবং এটাই কি মেইন রিজন যে তুমি আবার প্ল্যান করলে? বলো। ওকে যখন আমি ছোটবেলায় পালতাম, ওর জিদ ছিল মানে ছোটবেলা থেকে, কিন্তু আমি না অনেক মানে ওকে নিয়ে আমি খুব মানে হয়েছে কি, ওকে নিয়ে আমি খুব মানে কি বলবো, মানে ওকে পালতে আমার অনেক কষ্ট হইতো, তো তখন ভাবতাম কি যে না আর মানে বাচ্চা নিব না। আচ্ছা, এই কষ্টটা যদি একটু বলো। আমার অনেক গ্যাপ হয়ে গেছে, তারপর যখন একটু মানে রিয়েলাইজ করলাম যে আসলে যদি ও একটুখানি মানে আরেকটা বাচ্চা থাকলে হয়তো বা ও একা না না সেটা বুঝেছি, আমি একটু তোমাকে থামাচ্ছি, একটু থামাচ্ছি। তুমি বলে যে ওকে পালতে আমার খুব কষ্ট হয়েছে, মানে এই কষ্টটা একটু শুনতে চাইছি। আবার ওর জন্যই এখন আমার নেওয়া হয়েছে। না না না, বললে যে বড়জনকে পালতে তোমার খুব কষ্ট হয়েছে, তার জন্য তুমি ভাবছিলে যে আর দরকার নেই। পালার কষ্টটা কি হচ্ছিল তোমার, কোন জায়গাতে কষ্ট পাচ্ছিলে? পালার কষ্টটা কি স্বাভাবিক ছিল না, মানে ও খুব জিদ করত। মানে একদম ছোটবেলায় তো বাচ্চারা জেদ করে না, কোন বয়স থেকে জেদ? এখন যতটা আছে এখন অনেক বেশি, আগে ছিল মানে 8-10টা বাচ্চা যেরকম নরমাল ছিল ওরকম ছিল না। শোনো, একটু থামাচ্ছি তোমাকে, একটু থামাচ্ছি। হ্যাঁ, তুমি পারতাম না বা ওকে কোনোভাবে কেয়ার করতে পারতাম না।
একটু থামাই তোমার কথা, তোমাকে মানে একটু ও হয়েছে কি দেখা যেত ওর জন্য আমার আরো হেল্প দরকার হতো, যে আমার মানে মা ওনাকে বলতাম যে আম্মু তুমি একটু দেখো, ওরকম ভাবে আর কি আমি ওকে কন্ট্রোল করতে পারতাম না। একটু শুনতে চাচ্ছি যে আমার একটু প্রশ্ন আছে তোমাকে, প্রশ্ন করব? হ্যালো, জি হ্যাঁ তুমি বলছিলে যে খুব জেদ, হ্যালো, খুব তুমি বলছি, আমাকে কি শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছো? জি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি বলছিলে যে খুব জেদ, জি শুনতে জেদ পাচ্ছি। ছিল তোমার বাচ্চার। খুব ছোটবেলা থেকে তো বাচ্চারা জেদ করে না, কোন বয়স থেকে ও জেদ করছে? ছোটবেলা থেকে কি ওকে আমি তাহলে আরো একটু বলতে হবে ওকে নিয়ে। হুম সেটা হচ্ছে আমার মানে ও জন্মের 14-15 দিন পরেই ওর একটুখানি মানে খিঁচুনির মতো হয়েছিল। তারপর ওকে আমি সেন্ট্রাল হসপিটালে নিয়ে যাই। সেখানে ও মানে 3-4 দিন ওকে ওখানে অ্যাডমিট রাখা হয়। তো এরপরে একটা টেস্ট, অনেকগুলো টেস্ট ওকে করানো হয়েছে। তো একটা টেস্টে এরকম লেখা ছিল যে একটু মানে সাম অ্যাবনর্মালিটি শোন আর কি ওই টেস্টটার রেজাল্টে। তো আমরা ভাবছি কি যে এটা হয়তোবা এমন কিছু না, যে মানে আমি ভাবতাম যে হয়তোবা অ্যাবনর্মালিটি বলতে বোঝায় যে মানে ওই যে যেরকম হয় যে হাত পা ওইরকম কোনো একটা কিছু এরকম। তো বুঝতে পারিনি যে মাথায় কোনো সমস্যা আর কি। আর ছোটবেলায় কেমন ছিল কি, যেমন বাথরুমে অনেকক্ষণ থাকে, পানিতে ভিজতেছে তো ভিজতে আছে, বের করতে পারি না, কান্না করতেছে অনেক বেশি পরিমাণে, রাগ থামানো যায় না, আমাকে ছাড়া কারো কাছে যাইতে চাইতো না। তারপরে আর কি আরো অনেক মানে মানে ছিল ওর। তো আচ্ছা এরপরে আমি ডাক্তারের কাছে বলতে কি আমি ওই সেন্ট্রাল হসপিটালে ওকে ব্লাড দিতে হয়েছে। ওর হচ্ছে রক্তের পরিমাণ কম ছিল, হিমোগ্লোবিন রক্তটা কম ছিল। তো তখন ওকে দেওয়াও হয়েছে ওই 18-19 দিন যখন ওর বয়স ছিল। এরপরে হচ্ছে 18-19 দিন পরে হচ্ছে ওর মানে রক্ত এরকম দেওয়া হয়েছে। পরে অনেক বছর পর্যন্ত এই রক্তের ওষুধও খাওয়ানো হয়েছে, ওইখানে ডক্টরের ট্রিটমেন্টে ছিল। এরপর যখন বড় হয় তখন আর কি ওরকম ভাবে আর ওই মানে ডক্টরের কাছে আর লাগে নাই। তো এখন হয়েছে কি ওই রাগটা ছিল ঠিক আছে, কিন্তু এখন যেমন ওর কাজগুলা কিরকম, আমি এটা নর্মাল কথা যে ও খাবার দাবার নর্মালি খেতে চায় না, যেগুলো আমরা স্বাভাবিক ভাত মাছ খাই ওরকম খেতে চায় না। সে অনেক আচ্ছা, একটু একটু আরেকটু থামাই তোমাকে, হ্যাঁ আরেকটু থামাচ্ছি, সেগুলাই খাবে। যদি জোর করিও ভালোভাবে অনেক সুন্দর করেও বলি সেটাও সে একটু থামাচ্ছি তোমাকে, এরকম আরো অনেক। হ্যালো হ্যালো, একটু থামাই তোমাকে, একটু থামাই, আমাকে শুনতে পাও? আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু জানতে চাচ্ছিলাম যে তুমি যে বললে যে ও জেদ করতো অনেক বেশি, সেই জেদের কারণেই মানে তোমার বেশ কষ্ট হয়েছে ওকে নিয়ে। ও খুব ছোট বয়সে তো বাচ্চারা জেদ করে না, কিন্তু ও বললে যে তোমাকে ছাড়া কারো কাছে থাকতে চাইতো না। সেটা যদি একটু বলো, কোন বয়স থেকে ও এরকম করছে, বা বাথরুমে বেশিক্ষণ পানি নষ্ট করছে, কোন বয়স থেকে এগুলো লক্ষ্য করতে শুরু করেছো? কোন বয়স থেকে? সেটা হচ্ছে যে যখন ওর আর কি 2 বছর 3 বছর তখন থেকে। আর একটা প্রশ্ন করে তোমাকে ছেড়ে দিচ্ছি, আরো যখন ছোট ছিল আরেকটা প্রশ্ন করে তোমাকে ছেড়ে দিচ্ছি, আমাদের অতিথিদের 18-19 মাস ছিল, তখন একা ঘরে যে কাঁদতেছে, কেউ যদি একটুখানি যে একটু নিতে চাইতো সেটাও ওকে নিতে পারতো না। মানে তোমার কাছেই থাকতে চাইতো সব সময়, মানে সে আমার কাছেই আসবে। হ্যাঁ, তোমার সাথে তোমাকে খুব আঁকড়ে ধরতো, তাই তো? তোমাকে আঁকড়ে ধরে রাখতে চাইতো সব সময়। জি হ্যাঁ হ্যাঁ, ওকে। সো আর তোমারও কি খুব অ্যাংজাইটি হতো ওকে নিয়ে? তুমি ওকে নিয়ে কি তুমিও খুব অ্যাংশাস থাকতে? তখন তো জি আমিও অনেক তুমিও অ্যাংজাইটিতে ভুগতে। হ্যাঁ, ঠিক আছে, আমার প্রশ্ন করা শেষ, তুমি একটু লাইনে থাকো, তোমাদের প্রশ্ন থাকলে। চৈতি প্রশ্ন আছে কি? আমি একটু জানতে চাচ্ছিলাম, বাচ্চার বয়স তো 12 বছর, ওর স্কুলের পারফরমেন্স বা স্কুলের বিহেভিয়ারটা কেমন? স্কুলে হচ্ছে সে টিচারদের সাথে খুবই ভালো।
আর এখন যেটা তার যে মানে সহপাঠীরা আছে তাদের সাথে যাকে তার ভালো লাগে তার সাথে সে ভালো, কিন্তু একটু অ্যাগ্রেসিভনেস ওর আছে। কারণ ওরা আবার আমাকে অনেক সময় দেখলে বলে যে আন্টি ও না আমাদের সাথে এরকম করে আর কি, নিতে পারে না। ও ভাবে কি যে ওকেই অনেক, এখন তো 12 বছর হয়েছে, সে মনে করে কি ওই অনেক মানে সুন্দর লাগতেছে, ও কাউকে সুন্দর বলতে চায় না। তারপর হচ্ছে কেউ যদি আর কি ওর মানে হয় না যে ওর ইচ্ছা মতো কাজটা না হলে ওই মেয়েটার সাথে আর ও চলতে চায় না বা ওই ফ্রেন্ডের সাথে ও মিশতে চায় না। এমনি স্কুলে পড়াশোনা রেজাল্ট কেমন? আর রেজাল্ট হচ্ছে মোটামুটি, অনেক খারাপও না, সে পারে কিন্তু সে চায় না, মনোযোগ নাই। ওকে মানে বাসায় প্রশংসা করে কথা বলা হয় নাকি একটু সমালোচনা করে বা একটু শাসন করে ওর সাথে কথা বলা হয় বা ওর বিষয়গুলো দেখা হয়? কারণ বাচ্চাদের তো আমরা অনেকভাবে ওদের সাথে আমাদের বিষয়গুলো নিয়ে আচরণ করি বাবা মা হিসেবে। তো মূলত ওর সাথে আমরা যখন আচরণ করছি আমাদের আচরণটা কেমন হচ্ছে? আসলে যখন ও এখন যেমন ও যদি মানে একটুখানি পড়ায় সময় না দেয়, আমার কাছে একদমই পড়ে না সে, তো তখন তো আমি একটু বলবোই যে দেখো তুমি, অনেক খারাপ করে বলি না আমি ওকে আমি চেষ্টা করি যেন ও শান্ত থাকে, কারণ আমি দেখেছি খারাপ করে বললেও রেজাল্টটা খুব ভালো কিছু আসে না। তার জন্য ওকে আমি বলি যে তুমি মা পড়লে ভালো ভালো করেই বলি। কখনো গায়ে হাত তোলা হয়? কখনো গায়ে হাত তোলা হয়? না, এখন তো একদমই আমি তুলি না। বাট আগে তুলতেন? আগে অনেক, মানে যখন 6-7 বছর ছিল তখন একবার জিদ করে আমার মোবাইল আছাড় মেরে ফেলে দিয়েছে। তো তখন তো আর কি একদমই না পারলে না এরকম, আমি আসলে খুব সহজে তাকে আমি মারতে যাইও না। আচ্ছা, বাসায় আপনি এবং আপনার হাজবেন্ড ছাড়া আর কোনো মানে কেউ ছিল ছোটবেলায় ওকে টেক কেয়ার করতো কেয়ার গিভার হিসেবে? আমরা তো আসলে না ওরকম করে টেক কেয়ার না, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তো দাদা দাদি আর ওর বাবা আমি থাকতাম। আচ্ছা আচ্ছা, কাজের লোকের কাছে থাকতে হতো কি? না না একদমই না, কাজের লোকের কাছে থাকতে। এখন দাদা দাদি কোথায় আছেন ওনারা? ওনারা আসলে একটু দেশের বাইরে আছেন, ওনারাও নাই আসলে, যার কারণে ও আসলে হয়তো মিস করছে। হ্যাঁ এক্স্যাক্টলি। আজহারের প্রশ্ন আছে? আমার শুধু একটা প্রশ্ন, আমরা অনেক প্রশ্ন উত্তর নিয়েছি, শুধু এখন আপনার কে কে আছে বাসায়? বাসায় ওর বাবা আর আমি আছি, আর এমনি কেউ নেই, আমরা দুজন। ওকে ঠিক আছে। বাড়িতে হেল্প করার কেউ নেই? হেল্প বলতে হচ্ছে যে কাজ করে চলে যায়, পার্ট টাইম করছে, 1-2 ঘন্টা থাকে। তাদের সাথে ওর আচরণটা কেমন থাকে? কাজের মানে যে কাজ করছে তার সাথে? হ্যাঁ হ্যাঁ, তার সাথেও ওই সেম। বলতে কি সত্যি কথা, ওর যদি ভালো না লাগে ওনাকে, ও আবার না খুব লুক দেখে, ও দেখে কি যে সে কেমন, সে যদি একটু পরিপাটি হয়ে আসে তার ভালো লাগে, আর যদি না হয় যে একটু হয় না যে ওরা তো আর এত গোছানো থাকে না, তো তখন দেখা যায় যে সে এই আপনি আমার এখানে এটা করছেন কেন, এটা ধরবেন না আমার, এরকম করে। আচ্ছা ওকে ঠিক আছে। ওকে, তুমি একটু ছেড়ে দাও লাইনটা, তুমি শোনো আমাদের অতিথিদের কথা, এবং আমাদের বিরতির সময় হয়ে এসছে, হয়তো অল্প একটু কথা বলা হবে, বিরতির পরে আমরা দরকার হলে এটা নিয়ে আলোচনা করব। চৈতি, তুমি যদি যা শুনেছো সেই বেসিসে কিছু বলো। আচ্ছা আপা, আমাদের আজকের যে বিষয়টা সেটার সাথে কিন্তু এই যে মায়ের সাথে সন্তানের যে একটা সংযোগ বন্ধনের একটা ব্যাপার, যেটাকে আমরা বলি যে অ্যানশিয়াস অ্যাটাচমেন্ট, তো সেই জায়গাটা কিন্তু অনগোয়িং চলছে। হ্যাঁ, তো আপনি বলছিলেন যে মানুষটা আসলে আমাদের আঘাত করে তারপরও তার প্রতি আমাদের যে ভালোবাসা, যে অ্যাট্রাকশনটা, সেটা আমরা ধরে রাখি। তো এখানে হয় কি যে আমাদের মানে মানসিক আঘাত বা ট্রমা বলে একটা কথা আছে, যেটা আমাদের অনেক সময় সিম্পল থেকে কমপ্লেক্স বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয়। তো এই যে এখন মা ছাড়া কেয়ার গিভার হিসেবে সন্তানটার সাথে যারা আমরা প্রতি মুহূর্তে ইন্টারাকশন করছি, মানে যোগাযোগ করছি, কথা বলছি, বাচ্চাটাকে আমরা যেভাবে অ্যাপ্রোচ করছি, বাচ্চাটা যেভাবে করে রেসপন্স করছে, এইটার একটা প্যাটার্ন বাচ্চার মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়, ব্রেনে তার অটোমেটিক একটা সিস্টেম চালু হয়ে যাচ্ছে। এই যে একটা মানে এনজাইটি বা একটা অ্যানশিয়াস বা স্ট্রেসফুল একটা সিচুয়েশন, এবং এইটার কোপিং মেকানিজম হিসেবে বাচ্চাটা কিন্তু কি করছে, টেন্ট্রাম শো করছে,
মানে জেদ করছে, রাগ করছে, না শুনতে পাচ্ছে না, তার মতো করেই হতে হবে। তো এটা হয় কি আমরা এই স্ট্রেস মানে এই ধরনের যে বিষয়গুলো হয় যেটা নাকি নেতিবাচক, সেটার সাথে আমরা ছোটবেলা থেকে কিভাবে মানে কি বলে এটাকে অভিযোজন করি, মানিয়ে চলি বা অভিযোজন করি আমাদের সারভাইভাল, অনেক সময় বলি যে আমাদের বেঁচে থাকার জন্য অনেক সময় আমাদের মধ্যে একটা মেকানিজম তৈরি হয়। ঠিক এই জিনিসটাই আমরা কিন্তু খুঁজি। হ্যাঁ, একটা কথা আছে ট্রমা বন্ড। হ্যাঁ, মানে মানসিক আঘাতটাকেই আবার রিমাইন্ড করে দিচ্ছে, তেমন এক্সপিরিয়েন্সগুলো আমরা খুঁজতে থাকি এবং দেখা যায় যে আমাদের একটা মানে ব্লুপ্রিন্ট বলি আমরা, ঠিক যে জিনিসগুলো আনরিজলভ অবস্থায় রয়েছে বাবা মার সাথে, সেগুলোকেই আমরা আসলে কি করি, সার্চ করতে থাকি। হ্যাঁ, এবং আমরা আনকনসিয়াসলি করি এবং দেখা যায় যে মানে ভালোবাসার সম্পর্কে যে আমাদের পার্টনার থাকে তার কাছ থেকে যখন আমরা এই ধরনের সেম অভিজ্ঞতাগুলো পাই, তখন দেখা যায় যে আমাদের এই যে মানে এই বন্ধনটা 12 বছর। তো এই যে মানে আঘাত পাচ্ছি, তারপরও ওই আঘাত দেয়া মানুষটার কাছে আমরা বারবার ছুটে যাচ্ছি। তো এই জিনিসগুলো ওই দেখা যায় যে আমরা অ্যাট্রাক্টেড হই ওই পার্সনদের কাছে যারা আমাকে ওই ট্রমাগুলো আবার রিমাইন্ড করে দেয়, ওই পেনগুলোকে আবার দেয়। সো এটার একটা মানে কেমিস্ট্রি আমাদের মধ্যে রয়ে যায়, যে কারণেই আসলে আমরা মানে এই যে রোমান্টিক রিলেশনশিপ বলি বা টক্সিক রিলেশনশিপ বলি, সেখানে মার জন্য যদি কিছু তোমার বলার না, এখানে হয় কি, যেহেতু বাচ্চার বয়সটা এখন সেনসিটিভ, 12 বছর হয়ে গেছে, আর যেহেতু উনি প্রেগনেন্ট, ইউজুয়ালি যেটা হয় যে বাচ্চাটা 12 বছর বা 11 বছর সে একা তার বাবা মায়ের যত্ন বা দাদা দাদিরও পেয়েছে, এর মধ্যে দাদা দাদিও চলে গেছে, মনোযোগ দেওয়ার দুটা মানুষ। আর দিক দিয়ে মা যেহেতু প্রেগনেন্ট অবস্থায় মাদের শারীরিক এবং মানসিক অনেক ধরনের পরিবর্তন হয়। তার ধৈর্য মানে যদিও বা উনি বলছেন যে অনেক ধৈর্য নিয়ে উনি করেন, তারপর এটা অনেক সময় সম্ভব হয় না, টায়ার্ড থাকে, সে নিজেই তার নিজের শরীর মন নিয়ে অনেক সময় এক্সস্টেড থাকেন, হয় কি ওই ধৈর্যটা থাকে না। আসলে মনে হয় যে আমি ধৈর্য নিয়ে বলছি, বাট টোন, আমার আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ, ওই বন্ধনটা বাচ্চাটা ফিল করে না। এখানে বাচ্চাটা কেন করছে, কারণ ও ওই আরামটা, ওই সুদিংটা পাচ্ছে না মার কাছে, যে কারণে ও ওটাকে কোপ করছে, এই যে ও রাগ, জেদ, মানে কথা না শুনে। তো এই বাচ্চাটাকে যদি আমাদের এখন কথা শোনাতে হয়, সেটা একটাই হলো আদর, তাকে কাছে নিয়ে তাকে একদম শারীরিক স্পর্শ বলি আমরা, যতটা সম্ভব তাকে একটু শারীরিক স্পর্শ করা, চুমা দেয়া। আমরা যেটা বলি মায়ের বুকের দুধ খাওয়ার সময় একটা বাচ্চা যে যে ইয়েটা পেত, আরামটা পেত, সেই আরামটা সে খুঁজতেছে। সেটাই যদি মা এখন একটু শান্ত হয়ে, একটু কোনো কথাও বলতে হবে না, জাস্ট ওকে একটু ধরবে বা ওকে একটু কাছে নিয়ে বসবে বা শুয়ে শুয়ে ওর মাথায় হাত বুলিয়ে একটু গল্প বলবে, একটু যদি কোয়ালিটি একটা সময় বাচ্চাকে দেয়, অনেকটাই রিজলভ হবে। তবে কষ্ট হবে, বাট এই বাচ্চাগুলোকে যদি আমাদের মানে ভালো একটা বিহেভিয়ারাল প্যাটার্নে আনতে হয়, প্রশংসা, আদর, ভালোবাসা, সুন্দর সুন্দর কথা বলে তাদেরকে অ্যাড্রেস করতে হবে, আদারওয়াইজ কষ্ট হয়ে যাবে। একটু আমার মনে হচ্ছে যে বাবা মা যদি একটু কারো কাছ থেকে মানে সেবা নেন, সাইকোথেরাপি বা কাউন্সিলিং এর সেবা, এবং পরে বাচ্চাকেও ইনভলভ করেন, আমার মনে হয় বাবা মারও প্যারেন্টিং কেমন হচ্ছে সেই জায়গাটাও বোধহয় একটু। আর এই বয়সটাই আর ওনার কিন্তু এই যে বাচ্চা হওয়ার পর জিনিসগুলো আরো বাড়বে। ও কিন্তু ছোটবেলা থেকে অ্যাংশাস ছিল, মাকে ছাড়তো না, এখন তো সে আরো ইনসিকিউর। যখন নতুন বেবিটা আসবে, সবাই যখন ওকে নিয়ে মনোযোগ দিবে, তখন ও তো ওর ইনসিকিউরিটি আরো বাড়বে, তখন কিন্তু ও আরো ওর এই আচরণগুলোর ইয়েটাই বেড়ে যাবে আর কি। সেটাই, এই জন্য ওকে বেশি মনোযোগ দিতে হবে, ওকে নিয়ে এখন একটু ফোকাস থাকতে হবে। না, সেটা এবং ওকে কাউন্সিলিংও করতে হবে। আমার মনে হয় একটু প্রফেশনাল হেল্প নিলে ভালো হয়। একটু আমার কাছে মনে হচ্ছে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা একটু ঘুরে আসি। আজহার, তোমার কাছে বিরতির পরে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি, বরাবরের মতো ফিরে আসবো একটু পরে।
সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমাকে এত বেশি আঘাত দিয়েছে তারপরেও আমি তাকে ভালোবাসছি কেন। আর আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিল মাঝখানে, ওর একজন 12 বছরের মেয়েটিকে নিয়ে ও স্ট্রাগল করছে, সেটা আমাদেরকে ও শেয়ার করলো এবং আমাদের একজন অতিথি সেটা নিয়ে কিছুটা আলোচনা করার সুযোগ পেয়েছে। আমি অন্য একজন অতিথি যে আছে, আমাদের কি কল আছে? কোনো কল নেই। সো আচ্ছা, তোমার কাছে যাচ্ছি। তুমি যদি এই যেটা ফোন এসেছিল, আমাদের যে দর্শক ফোন করেছিলেন, ওটা নিয়ে যদি কিছু বলো। ওকে, ধন্যবাদ ম্যাডাম। আমি নামটা মনে হয় মিস করেছি বা কি জানি বলেছিল যে আমরা নাম দরকার নেই, 12 দর্শকের নাম নেই না। আচ্ছা ওকে, আপনারা নামটা নেন না। সো যে কলার আর কি, সো ওনাকে আসলে ধন্যবাদ, উনি অনেক সময় নিয়ে কথা বলছিলেন এবং আমি যে প্রশ্নটা করেছিলাম যে কে কে আছেন এই মুহূর্তে, এবং আপনি পরে যে আরো ফলো আপ কোশ্চেন করলেন। সো বাচ্চার বিষয়টা যদি আমরা একটা সাইডে রেখে, ওনার এই মুহূর্তে তার সোশ্যাল সাপোর্টের জায়গাটা কি, হেল্পের জায়গাটা কি, যেটা আপা কিছুটা বললেন যে নিজের মধ্যেই যে চেঞ্জগুলো হয়, তার নিড সাপোর্ট দরকার। সো আমি যদি নিজে এক্সস্টেড থাকি, আমি আরেকজনকে সাপোর্ট দিতে পারবো না, তাই না? আবার এই বাসায় ওই যে পার্মানেন্ট যে হেল্পিং হ্যান্ডের যে বিষয় বা অন্য ফ্যামিলি মেম্বারদের যে বিষয়, সেই বিষয়গুলো খুবই জরুরি এখন আর কি। সো আমরা যদি খুব কি বলবো যে সারফেস লেভেল থেকে চিন্তা করি, তো ডিপে খুব সাইকো অ্যানালিটিক বা ওরকম অ্যানালিটিক্যাল জায়গাতে না গিয়ে যদি সারফেস লেভেলে চিন্তা করি, এই মানুষটি যিনি কল করলেন, এই মা, ওনার যদি সাফিসিয়েন্ট ধরেন যে রিসোর্স থাকতো, আর একটু রিসোর্স বাড়ানো যায় কোনোভাবে, সাপোর্ট, সহায়তা কারো দ্বারা, উনি হয়তো বা একটু রিল্যাক্স করতে পারবেন। এখন যেন ওনার নিজেকে টেক কেয়ার করতে হচ্ছে, ওই মেয়েকে নিয়ে এত বেশি ভাবতে হচ্ছে, বা তার এই যে 12 বছর 11 বছর 4-এর কোন স্কুলে পড়ে, এটা আমি আমরা জিজ্ঞেস করি না, আমি বলছি কোন ধরনের পড়াশোনা করে, ওখানে যদি কি ধরনের চাপ থাকে। সো এই বিষয়গুলো হয়তো বা দেখতে হচ্ছে, টিচার আসতেছে, রান্নাবান্নার বিষয় আছে, হ্যাঁ। সো ইমিডিয়েট যে প্রবলেমগুলো, সেগুলো যদি সামহাও কোনো সাপোর্ট নিয়ে বাড়ানো যেতে পারে, তাহলে হয়তো বা এটার ইম্প্যাক্টটা মেয়েটার উপরে পড়বে এবং তাদের মা মেয়ের যে সম্পর্কটা, সেটাতে ইমপ্রুভ করবে। আর 2 নম্বর যেটা হচ্ছে যে অবশ্যই ওই মেয়েটা যেটা যে বললাম যে 12 বছর পরে যখন দেখছে মা প্রেগনেন্ট হচ্ছে, আমার ধারণা যে সে এখন এই প্রসেসটা সম্পর্কেও জানে এবং ইনসিকিউর ফিল করছে যে আমার যে অ্যাটেনশনটা ছিল, আনডিভাইডেড অ্যাটেনশন, একাই সবটা পেতাম, এখন এটা ভাগ হয়ে যাবে এবং তারপরে কি হবে। সো এটা আছে। আমি এখন প্রধানত যে ওই নিজের যত্ন নেওয়ার একটু খেয়াল করবেন উনি, এবং যতটা পারা যায় নিজে একটু ভালো থেকে, এবং ওই যে ইস্যুগুলোর কথা বললো, আমরা যদি সিমটম বা এগুলো বলি, এগুলোর প্যাটার্নটা কম বেশি এরকম না যে খুব ইউনিক কিছু, অনেক বাচ্চার মধ্যেই এই একই ধরনের বিষয়গুলো দেখা যাচ্ছে এখন। ও কিন্তু ছোটবেলা থেকেই অসুবিধা হচ্ছে, ছোটবেলা থেকেও কিছুটা আছে, এটা না যে 12 বছর বয়সে এসে অসুবিধা হচ্ছে, ছোটবেলা থেকেও কিন্তু খুব আঁকড়ে ধরার ব্যাপার ছিল। হ্যাঁ, খুব হয় না যে খুব একটা মাকে আঁকড়ে ধরে রাখা, সবসময় অন্য কারো কাছে না যাওয়া, একটা অ্যাংজাইটি, ইনসিকিউরিটি মায়ের মধ্যেও ছিল কিনা আমরা জানি না। হিস্ট্রিটা তো নেইনি, অনেক সময় প্রি বার্থ কিছু হিস্ট্রি থাকে, ঠিক আছে, সেটা আমরা নিই, কিন্তু বাচ্চার আচরণ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে অ্যাংজাইটিটা বাচ্চার মধ্যেও যথেষ্ট ছিল, মাকে আঁকড়ে ধরতো ছোটবেলা থেকে, এবং মারও কিন্তু আমরা জানি না, মারও কিছুই থাকে। আমি একটা জিনিস খেয়াল করেছি ম্যাডাম, দেখবেন যে কথা বলার সময় এক পর্যায়ে উনি কিন্তু হাঁপাচ্ছিলেন। সো ওনার রেস্ট এবং ওনার এটাও জরুরি এখন আর কি। ওনার অ্যাংজাইটি বা ওনার ছিল কিনা ওটা তো এক্সপ্লোর করাই যাবে। তো ওনার যে এখন বর্তমানে সিচুয়েশনটা, সেটাতেও অ্যাটেনশন দেওয়া জরুরি আর কি। মারও একটু হেল্প নিলে মা ভালো থাকবেন, এবং মা ভালো থাকলে আমি সাইকোলজিক্যাল হেল্পের কথাই বলছি, তখন এটা বাচ্চার উপর একটা ভালো ইমপ্যাক্ট হবে আর কি। আমরা একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার সমস্যাটা হচ্ছে আমি অল্পতেই রেগে যাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার কাছে সবকিছুই নেগেটিভ মনে হয়। হ্যাঁ, আচ্ছা। তো দ্বিতীয় হচ্ছে যে আমি সবকিছু সহজে মেনে নিতে পারি না। তো দেখা যায় এক্ষেত্রে আমার কর্মক্ষেত্র এবং পারিবারিক ক্ষেত্রে খুব বিড়ম্বনার শিকার হতে হয় বা সমস্যার সম্মুখীন হতে হয়। ওকে, বেশি হয় আমার কর্মক্ষেত্রে। দেখা যাচ্ছে যে আমি কোনো কাজ দিলে সেই কাজটা আমি যতক্ষণ না করব, আমার ভিতরে সেই কাজটা ঘুরে ফিরে খালি মাথার মধ্যে, সেটা বাসাতে আসলেও ওই জিনিসটা যতক্ষণ না ফিনিশ হবে, আমার মাথার ভিতরে সেটা ঘুরতে থাকবে, এবং এর ফলে যখন করতে পারবো না, তখন আমার রাগ বৃদ্ধি পেয়ে যায়। রাগটা কার উপরে? নিজের উপরে?
মানে রাগটা বহিঃপ্রকাশ হয়ে যায় হঠাৎ কারো উপরে, মানে নিজের থেকেই হয়, কিন্তু দেখা যায় কলিগের সাথে রাগারাগি করছি, আচ্ছা, বা আমার বস যিনি বলতেছেন আমি এটা পাচ্ছি না, কিন্তু পরবর্তীতে আমার মনে হয় এই জিনিসটা আমার করা ঠিক হয়নি, বা আমার মিসেসের সাথে আমার এই বহিঃপ্রকাশ হয় রাগে, মানে অযথাই তাকে বকাঝকা করছি। দ্বিতীয় কথা হচ্ছে আমি খুব অ্যাক্টিভ ভাবে সব কাজ করি, যখন আমি আরেকজনকে দেখি না সে আমার মতন করতে পারছে না, এর কারণে হয় কি আস্তে আস্তে দেখা যায় তাদের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়, এবং সেখান থেকে আমার একটা রাগের সৃষ্টি হয়। দ্বিতীয়টা হয় যে আমি লাইফে সবসময় নেগেটিভই পেয়েছি, মানে ভালো করলেও তার প্রতিফল গুলো আমি ভালো পাইনি। মনে করেন আমি কর্মক্ষেত্রে ভালো করেছি, রিওয়ার্ড আরেকজন পেয়েছে, তো এই করতে করতে কনফিডেন্স অভাবটা খুব মানে নিচে নেমে গিয়েছে। দেখা যাচ্ছে আমাদের যে স্কুল ডেভেলপমেন্ট হতো সেখানে, আর আমি ছোটবেলা থেকে খুব চঞ্চল স্বভাবে এবং বন্ধু সুলভ, সবার সাথে মানে ভালো কথা বলতাম, কিন্তু কর্মক্ষেত্রে আসার পর মানে আমি এই পরিবেশটা মেনে নিতে পারি না। মানে ওইখানে যে অফিসিয়াল টেকনিক গুলো যেগুলো থাকে, মানে যেটা স্ট্রেস বলা হয়, মানে সবাই সবার মতন করে মার্কেট দিয়ে একজন আরেকজনকে বড় হচ্ছে, আর আমি মিথ্যা কথা বলতে পারি না। আমার প্রবলেমটা হচ্ছে মানে আমি যা বলি মুখের উপরে সরাসরি বলে দিই, আর বলার পরে তাৎক্ষণিক আমি ভুলে যাই। কারোর সাথে যদি আমি ঝগড়াও করি, দেখা যায় যে কিছুক্ষণ পরে আর আমার মনে থাকে না তার সাথে, আবার তাকে আমি ভাই বলে যে ভাই যা বলেছি ইয়ে হয়েছে, কিন্তু দেখা যায় এইগুলো একটা সময় আমার কর্মক্ষেত্রে এবং পরিবার জীবনে দুটোটাতে আমার ক্ষতি হচ্ছে, এবং আস্তে আস্তে আমার যে কনফিডেন্স লেভেল সেটা ল হচ্ছে, এবং আমি সিদ্ধান্ত নিতে পারছি না। তো আমার বন্ধু বান্ধব যখন পরামর্শ দিল সাইকোলজিস্টের কাছে যে আমার এই বিষয়গুলো কথা বলার, তো আমি গিয়েছি, আমি 5টি সেশনও নিয়েছি, তখন ঠিক থাকে, আবার যা তাই। এবং এখন হয়েছে কি অতিরিক্ত কথা বলি, তো মানে কথাটা তো অনর্থক কথা হয়ে যায়, মানে কাজের কথা থেকে অনর্থক কথা বেশি হয়। আর আমার কাছে মনে হচ্ছে আমি তো এইগুলো পেলাম না, আমি জীবনে মনে হয় অনেক কিছু লস করলাম, আর সবাই এগিয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না। এবং দেখা যায় যে আমাদের যে কর্মদক্ষ যেগুলো পরীক্ষা হয় সেগুলোতে আমি ফেল করছি, অথচ ওইগুলোতে আমি টপার ছিলাম, ঠিক আছে। এবং কর্মক্ষেত্রে সব ক্ষেত্রে আমার মানে সুনাম দক্ষতা আমি অর্জন করেছি, কিন্তু এখন হয় কি আমি চরম রেগে যাচ্ছি, মানে আমার মনের মতন না হলে হচ্ছে না, কিন্তু সবাই ওইটা স্বাভাবিক ভাবে নিচ্ছে। মনে করেন একটা অতিরিক্ত চাপ কর্মক্ষেত্রে সবাই স্বাভাবিক ভাবে করে যাচ্ছে, কিন্তু আমার মধ্যে সেটা ঘুরপাক করছে, হলো না কেন, এখন হলো না কেন, আমি যেভাবে করলাম উনি সেটা করে দিতে পারলো না কেন, হ্যাঁ, বা এইটা আমি যেমন ডিসিপ্লিনে আছি উনারা কেন নাই, উনারা কেন করলো না, হ্যাঁ, এইখানে দেরি হলো কেন। তো দেখা যায় যে ধৈর্যটাও কমে গেছে, ধৈর্য কমেছে এক। দ্বিতীয় কথা হচ্ছে কথা বেড়ে গেছে, মানে প্রতিদিন আমি বলি যে আজকে আমি কোনো কথা বলবো না, চুপচাপ থাকবো, কিন্তু সেদিনই আমি বেশি কথা বলি। আচ্ছা, ওকে। বয়সটা কত হচ্ছে এখন, কত চলছে? 41। ওকে। আর পরিবারে কে কে আছে? ছেলে মেয়ে স্ত্রী। কত বয়স ওদের? ছেলের বয়স 9, মেয়ের বয়স 6। আচ্ছা। আর পারিবারিক সম্পর্কটা কেমন যাচ্ছে? পারিবারিক সম্পর্ক ওই যে যখন আমি ওই দিকে আপনার উদ্বিগ্ন থাকছি তখন পারিবারিক সম্পর্কটা খারাপ যাচ্ছে, তখন পরিবারে এসে চিল্লাচিল্লি করছি, হ্যাঁ, তখন ও আমার মিসেস ভাবতেছে আমাকে অনর্থক কেন বলতেছে, হ্যাঁ, মানে আমার বেড়ে ওঠাটা হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে এবং বন্ধু সুলভ ভাবে। যখন আমি প্রাইভেট জব করতাম তখন আমার এইগুলো সমস্যা হয়নি, কিন্তু যখন আমি এই জবে এসেছি চেঞ্জ করে তখন থেকে আমার এই সমস্যাটা শুরু হয়েছে। মানে আর আমার হচ্ছে যে আমার মনের মতো না হলে সেটা আমার ভালো লাগে না। বন্ধু বান্ধব কি আছে? এখন তো ম্যাম চাকরির সুবাদের কারোর সাথে যোগাযোগ হয় না। আমরা পুরনো বন্ধুদের সাথে আমাদের যোগাযোগ থাকে না, আমরা তা অনেক সময় একসাথে মিট আপ করি, ফোনের মধ্যে কথা হয়, ওরকম হয় না, হাই হ্যালো বাই। আচ্ছা, মানে ওই যে তাদের সাথে আবার মিট করা, সময় কাটানো না, পারিবারিক বিষয়ে কোনো কিছু হয় না ম্যাডাম। আচ্ছা, বলতেও ভালো লাগে না। আচ্ছা, আর শৈশবটা খুব ডিসিপ্লিনে কেটেছে কি? এই বাড়িতে খুব ডিসিপ্লিন ছিল কি? মানে আমাদের যেরকম ম্যাডাম আগে যেরকম ছিলাম আমরা 90 দশকে যারা যেইভাবে মানুষ হয়েছি, সকালে ভোরে ফজরে নামাজ পড়ো, নামাজ পড়ে উঠে পড়াশোনা করো, স্কুলে যাও, আবার সন্ধ্যাবেলা খেলা করো, সন্ধ্যার পর পড়তে বসো, 10টার মধ্যে ঘুমিয়ে যাও, তো এই যে ডিসিপ্লিন গুলো সেটা কি সবসময় ভালো লাগতো? মানে ভাই বোন কতজন ছিল? আমরা এক ভাই এক বোন ছিলাম। আচ্ছা, সেটা কি সবসময় ভালো লাগতো এই যে নিয়ম কানুন এত?
এইগুলো কোনো মানে খারাপ ছিল না, কারণ পরিবারগুলো তখন তো আমাদের বাবা মা সময় দিত, কথা বলতো, তাদের সাথে কথা বলতাম, মনের বিষয়গুলো ব্যক্ত করতে পারতাম। কিন্তু আস্তে আস্তে যখনই আমরা যান্ত্রিক যুগে চলে এসেছি তখন তো এইগুলো হারিয়ে গেছে। আমার বাবা মা গত হয়েছেন, এখন চাইলেও তো কারো কাছে পাচ্ছি না। তো একটা ডিসিশন নিতে গেলে তখন দেখা যাচ্ছে যে 7 বার ভাবতে হচ্ছে ম্যাম, আর নেগেটিভটাই ঘুরে ফিরে মাথায় ঘুরছে, নেগেটিভটাই যে আমার হবে না। আবার আমি তাই দেখতেছি যে আমি ডিসিশন অন্যকে দিচ্ছি বা কোনো মতামত দিলে তারা সাকসেস হচ্ছে, কিন্তু ওই ডিসিশন আমার কাছ থেকে আমি ফেলিওর হচ্ছি। এমন কি হয় যে একটা চিন্তা মাথায় ঢুকলে আর বের হচ্ছে না? জি জি ম্যাডাম, যে চিন্তা যতক্ষণ না ফিনিশ হবে ততক্ষণ এটা মানে সমাধান না হবে ততক্ষণ মাথা থেকে বের হবে না, করতেই হবে। মনে করেন ম্যাডাম আমার একটা মোজা কিনতে হবে, এখন রাত বাজে 12টা, আমি এখনই দোকানে যাব, খুঁজে খুঁজে কার দোকান খোলা আছে, মোজা যতক্ষণ না কিনবো মনে শান্তি থাকবে না। আচ্ছা, এছাড়াও আরো কোনো বিষয় উদাহরণ দেয়া যায় কি চিন্তাটা মাথায় ঢুকেছে আর বের করতে পারিনি এরকম? হ্যাঁ, যেমন মনে করেন আমাকে আজকে একটা কাজ দেওয়া হলো, স্বাভাবিক কাজ, মনে করেন বললো যে এটা আপনি করে দিবেন। এখন দেখা গেল সেটা সবাই স্বাভাবিক ভাবে করলে করলো, না করলে না হলে পরে দিলেও হবে, কিন্তু না আমাকে যতক্ষণ আমি এটা না দিব ততক্ষণ হবে না। মনে করেন আমার মিসেস বললো যে তুমি ডাল কিনো, দেখা গেল যে ওই ডাল বিষয়টা আমার মাথায় ঘুরতেছে, যতক্ষণ না দোকানে যাব ততক্ষণ এই বিষয়টা আমি ভিতর থেকে বের করতে পারছি না। এমনি কোনো কিছু ওলট পালট দেখলে কি একটু বিরক্ত লাগে? মানে জি 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 ম্যাম, জি আমি খুব গুছানো পছন্দ করি। হ্যাঁ, মানে একটা স্যান্ডেল হয়তো কেউ বাইরে রেখে ঢুকেছে, একটা উল্টো আছে, একটা সোজা করে রেখেছে, ওটা বিরক্ত লাগে। বিরক্ত লাগে। এবং আমি শুক্রবার শনিবার নিজেই বাথরুম থেকে শুরু করে বিছনাপত্র সব করি এবং ওদেরকে বকাঝকা করি, তোমরা পরিষ্কার করো না, এইটা করো না। মানে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি। বিছানা বেডরুমে যদি কেউ ঢুকে একটু বিছানায় বসে তখন বিরক্ত লাগে? না ম্যাডাম, এইটা হয় না, এইটা হয় না, কিন্তু আমি মানে গুছানো পছন্দ করি। গুছানো, আর অগোছালো দেখলেই খুব মেজাজটা খারাপ হয়ে যায়। মেজাজ খারাপ হয়ে যায়। এবং আমি কাজের ক্ষেত্রে আমি যখন আসি আমার অফিস শেষে আমি আমার নিজের ডেস্ক নিজেই পরিষ্কার করে আসি। আচ্ছা, ওকে। এবং সেটা যদি কখনো কাজের ভিড়ে না করা হয় তখন কি অস্বস্তি লাগতে থাকে? তখন কাজের মধ্যে করে নি ম্যাডাম, মানে আমারটা পরিপাটি থাকতে হবে, মানে ওটা করতেই হবে, করতেই হবে, মানে যেভাবে হোক। হ্যাঁ, মানে দরকার হলে মনে করেন ওটা আমার শরীরের জন্য খারাপ, এটা আমার করা যাবে না, এটা আমি বুঝতেছি, কিন্তু তখন আমার মাথায় কোনো কাজ করে না। মানে জানের উপর দিয়ে শরীরের উপর দিয়ে যা, কিন্তু এটা করতেই হবে, ওটা করতেই হবে। দেখা যাচ্ছে তখন আমি খাচ্ছিও না ম্যাডাম। আচ্ছা, অভুক্ত থেকেও কাজ মানে করতে হচ্ছে আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোনো কিছু অর্ডারে না থাকলে জিনিসটা যেভাবে ছিল ভাবে না থাকলে অসুবিধা লাগে, তাই তো? জি জি জি, যে আমি পাইনি, আমি এইভাবে করেছি, আরেকজন কেন করবে না, তখন দেখা যাচ্ছে সবাইকে আমি বলি, কিন্তু আমি কিন্তু করে দিচ্ছি, সবাই আমাকে থ্যাঙ্কস দিচ্ছে, বাট যখন আমি বলতেছি তখন এটা সবাই খারাপ চোখে দেখছে এবং এটাতে করে সম্পর্কেও একটু টানাপোড়েন হয়ে যাচ্ছে, অনেকের সাথে সম্পর্কে টানাপোড়েন হয়ে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু সবাইকে ভালোবাসছি, সবাইকে। হ্যাঁ, না বুঝেছি। এবং এটা নিয়ে কি বাড়িতে যিনি সহধর্মিণী আছেন তার সঙ্গেও কিছু মনোমালিন্য হয়ে যাচ্ছে? জি ম্যাডাম, হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে, সেও কষ্ট পাচ্ছে, দেখা যাচ্ছে অন্যের রাগ ওকে বলতেছি, ও দোষী নাই, আমি আজকে দেখা গেল ওকে ঝেড়ে দিলাম, ও তখন বলতেছে যে আমি তো এটা করিনি, তুমি আমাকে কেন বলতেছো? ও তো আর বুঝতেছে না যে আমার মানে এটা আমার প্রায় ম্যাডাম 2017 সাল থেকে এইটা, এখন ইদানিং আরো বেড়ে গেছে। 17 সনে কি কোনো ডিস্টার্বিং কিছু ঘটেছিল লাইফে? লাইফের ডিস্টার্বিং ঘটেছিল ম্যাডাম। আমি একটা মানে দোষের জন্য দোষী হইনি, কিন্তু অফিসিয়াল ভাবে আমি ওখানে দোষী সাব্যস্ত হয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তারপর থেকে আমি আর ওই ইয়েটা কন্ট্রোল রাখতে পারিনি। তখন এখন আমি হাসাও ভুলে গেছি ম্যাডাম। আগে আমি জোক করতাম, কৌতুক বলতাম, মানুষকে হাসাইতাম, বিভিন্ন রকম গান বাজনা, সাংস্কৃতিক মনা ছিলাম, এবং আমি অনেক ফুটবলের জাতীয় দলেও চান্স পেয়েছিলাম, কিন্তু তখন আর খেলা হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ম্যাডাম আমার এইগুলো কিছুই ভালো লাগে না, একটানা কোনো কিছু দেখতে ভালো লাগে না, মানে সবসময় কাজের মধ্যে মনে কোনো শান্তি নেই এক কথায়। না না না, এক্সাইটেড থাকি সবসময়, মানে নিজের ভিতরে কিরকম থাকে। আর এখন দেখছি যে কথা বললে কথা খুব লাউডলি হচ্ছে এবং কেঁপে কেঁপে যাচ্ছি, মানে প্রেসার অফ স্পিচটা অনেক বেশি লাগছে আর কি, মানে কথাটা খুব দ্রুত বলা হচ্ছে, শরীর কাঁপছে, আর অন্যজন ভাবতেছে আমি বুঝি তার উপরে রাগ হয়ে কথা বলছি। ওকে। আর এটা নিয়ে সন্তানদের সাথে একটু মাঝে মাঝে একটু রাগারাগি হয়ে যায় কি?
না, সন্তানদের প্রতি ম্যাডাম এটা হয় না, ওইখানে দ্যাটস এ গুড থিং। কন্ট্রোল রাখি। ওকে, দ্যাটস এ গুড থিং। ওকে, তো প্রশ্নটা কি আজকে আমাদের জন্য? ম্যাডাম আমি এটা থেকে কিভাবে উত্তরণ হব বা আমি কি করব? এর আগে আমি সাইকোলজিস্ট, আচ্ছা সাইকোলজিস্ট যিনি দেখেছেন উনি কি সাইকোলজিস্ট না সাইকিয়াট্রিস্ট? সাইকোলজিস্ট ম্যাডাম। উনি আমাকে 5টা সেশনে বলেছিলেন, লাস্ট ওনার কথা ছিল এরকম হলে নামাজ পড়বেন, গান শুনবেন, হয়তো বেড়াতে যাবেন, এরকম কিছু অ্যাডভাইস দিয়ে ছেড়ে দিয়েছিলেন। উনি কি বলেছিলেন যে আর সেশন লাগবে না? না, উনি বলছেন যে যদি পরবর্তীতে আবার মনে হয় তখন আপনি করলেও করতে পারেন, এইভাবে বলেছিল। তখন ওই সেশন যতদিন করেছি ততদিন ভালো ছিলাম। হ্যাঁ, কিছু পদ্ধতি অবলম্বন করে হয়তো ভালো থাকা সম্ভব হয়েছে, কিন্তু ভিতর থেকে জিনিসটাকে আর একটু বোধহয় বোঝার দরকার ছিল। আর সেটা কি ঢাকাতেই কোনো সাইকোলজিস্ট দেখেছেন না? জি 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 ম্যাম, দেখিয়েছিলাম। আচ্ছা, কোন এলাকাতে? ওটা নাম বলতে হবে না? শ্যামলীতে ম্যাডাম। আচ্ছা, ওকে। একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে নাকি? প্রশ্ন করব। আমি শুধু একটা প্রশ্ন করব, আপনার ঘুম কেমন হয়? আমি করতে চেয়েছিলাম, ভুলে গেছি। আমার ঘুমটা কম হয়। যদি আমি মানে কোনো প্রেসারে থাকি তাহলে ঘুম কম হয়, আর যদি কোনো স্বাভাবিক থাকে তাহলে ঘুম স্বাভাবিক হয়। আচ্ছা, কতদিন মুভি দেখেন না? বন্ধুদের সাথে আড্ডা দেন না? বন্ধু নাই তো। পরিবারের সাথে বাইরে বেড়াতে যান না? পরিবারের সাথে বাইরেও যাই ম্যাডাম, ওদের সাথে মুভিও দেখি, সবই দেখি, কিন্তু ওই যে যখনই আমার মধ্যে ওই জিনিসগুলো কাজ করে তখনই আমি এলোমেলো হয়ে যাই, মানে তখন আমার হিতাহিত জ্ঞান থাকে না। আচ্ছা, মানে রাগ এত বেড়ে যায়, মানে কন্ট্রোল করতে পারি না, কিন্তু পরবর্তীতে মনে হয় যে আমি এই কাজটা ভুল করলাম, অযথা কেন তাকে বকলাম। মানে আমি একটু প্রশংসা না করে থাকতে পারছি না আসলে, এই যে নিজের ব্যাপারগুলো এত সুন্দর করে এক্সপ্রেস করা, এবং এই অনুষ্ঠানে মানে হয় না মিডিয়ার একটা অনুষ্ঠানে ফোন করে এত অকপটে নিজের কথাটা বলা, এটার জন্য অনেক সাহস লাগে। সো আমি প্রশংসা করতে চাইছি এটার জন্য অনেক বেশি। আপনাকেও ধন্যবাদ ম্যাডাম, এত সুন্দর করে আমাদেরকে এই রকম একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এটা আমি না, এখানে একটা পুরো টিম কাজ করছে। আচ্ছা আজহার, তোমার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই। আমার শুধু এতটুকুই জানা যে আপনি 5টা সেশনের পরে যে মানে ম্যাডাম ওটা জিজ্ঞাসা করলো যেটা কি টার্মিনেট বা শেষ কিভাবে হলো, শুধু সাইকোলজিস্ট বললো যে পরে একবার আবার আসবেন নাকি? আপনার যে ইস্যুটা এটার জন্য একটু তো লম্বা সেশন, এবং আমার মানে করছি একটু সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্টেরও দরকার আছে। সেটা আমরা করব না, সাইকোলজিস্টই করতে পারে। সেটাই, মানে সাইকোলজিস্ট পাঠিয়েছিল, আমরা পরে আলোচনা করব। তোমার আর কিছু প্রশ্ন? আচ্ছা, কোনো প্রশ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ আবারও আমাদের সবার পক্ষ থেকে। হ্যাঁ, এবং খুব খুব ভালো লাগলো নিজের সাহস করে এত সুন্দর করে আমাদের সাথে আলোচনা করার জন্য, এবং খুব অকপটে বলার জন্য আমরা অনেক কৃতজ্ঞতা বোধ করছি। অনেক ধন্যবাদ আবারও। সো কে আগে বলবে? তুমি আগে বলবে। আমি যেটা বলছিলাম ম্যাডাম যে ওনার তো ট্রিটমেন্টটা মোটামুটি কমপ্লিট করতে হবে প্যাকেজটা, না? এটা 5টা সেশনের পরে যদি আবার স্টপ হয়ে যায়, তারপর আবার তো রিল্যাপস করতেছে। হ্যাঁ, সেটার সাথে যদি কিছুটা তো অবসেসিভ কম্পালসিভের সিম্পটমস গুলো বের হচ্ছে, আমরা ডায়াগনোজ না করি, মানে মনে হচ্ছে একটু যে কথাটা ভেতরে ঢুকে যায় সেটা বের করতে পারে না। সো যাই হোক, ওইটা একটা মানে ডিসঅর্ডারের কিছু যে লক্ষণ আছে সেগুলোর সাথে ম্যাচ করতেছে, তো এটার জন্য মেডিকেশনেরও দরকার হতে পারে। সো যদি আমি জানি না সাইকোলজিস্ট ওনাকে পাঠিয়েছিল কিনা সাইকিয়াট্রিস্টের, সেই অ্যাসেসমেন্টটা করে সাথে যে মানে থেরাপিটা একটু কন্টিনিউ 12 থেকে একটু লম্বা সময় ধরে 12-14টা সেশন মানে মিনিমাম একটা এরকম যে অবসেসিভ আমরা নাম্বারটা না বলি কারণ এক একজনের এক এক রকম সময় লাগে আর কি লাগে, কিন্তু আমি বলছি যে একটা ন্যূনতম আর কি, হ্যাঁ ন্যূনতম তো একটা শেষ করার জন্য লাগে। সো এখানে মানে কি বলবো, সেবাটা গ্রহণটা বা যে হেল্প সিকিং বিহেভিয়ার যেটা সেবা নেওয়ার এটা কন্টিনিউ বা এটা করাটা মানে আর ফলো আপ সেশন অনেক সময় হয়, তাই না? আমরা হয়তো একটা জায়গায় শেষ করে আবার ফলো আপ সেশনের জন্য আসতে বলি। তো যেটা হচ্ছে যে তোমার যেটা রেকমেন্ডেশন থাকছে যে কিছু একটু সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্টও দরকার, এবং সাইকোলজিক্যাল হেল্পটা বা সাইকোথেরাপির সাহায্যটা আর একটু লম্বা সময় ধরে হলে ভালো হতো আর কি, তাই তো? হ্যাঁ, মানে যতটুকু লাগে। এবং এখানে পরিবারকেও আমরা যুক্ত করতে পারি সাইকোথেরাপি সেশনে, যাতে করে পরিবার থেকেও কিছু জানা যায় যে তাদের অবজারভেশনগুলো কি, তাতে করে না মানে আরো বেশি কম্প্রিহেনসিভ ট্রিটমেন্ট সম্ভব হয় আর কি।
চৈতি। হ্যাঁ, উনি মানে মোটামুটি আপনি খুব সুন্দর করে প্রশংসা করলেন। ওনার সিমটমগুলো কিন্তু উনি খুব সুন্দর, উনি সচেতন আছেন এবং উনি কিন্তু সেখান মানে উনি বুঝতে পারছেন এবং নিজের ভুলটাও বুঝতে পারে। সে কিন্তু এগ্রি করছে, তার সমস্যাটাকে সমস্যা হিসেবে সে চিহ্নিত করছে। তো এবং ওখান থেকে সে বের হয়ে আসতে চাচ্ছে, তার মধ্যে সে সদিচ্ছাটা আছে এবং সে অলরেডি 5টা সেশন নিয়েছে। তো 2017 সালের ওনার যে ঘটনাটা যেখান থেকে ট্রিগার করেছে বিষয়টা, ওই স্পেসিফিক ওই ট্রমাটা, আমরা এটা একটা ট্রমা তার জন্য, ওই ট্রমাটা আসলে আমি জানি না এটা হিল হয়েছে কিনা, কারণ ওইটা যদি একদম ডিপলি একদম থরলি সেটাকে নিয়ে আমরা না হিল করি, তাহলে সারফেসে আমরা যতই বিষয়গুলো নিয়ে আলোচনা করি বা সেশন করি, আলটিমেটলি তার ওই জায়গাটা যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে ওইটা আবার বের হয়ে আসবে বা প্রকাশ হবে। তো যেহেতু উনি অলরেডি সেবা নিয়েছেন, তার মানে ওনার মধ্যে সেই জায়গাটা আছে, পজিটিভিটিটা আছে, যেটা আজহারুল বলল যে এটার আসলে কন্টিনিউয়েশনটা দরকার। এবং একজন সাইকোলজিস্টই আসলে বুঝতে পারেন যে রোগীর অবস্থা কি অবস্থায় আছে, তার মেডিকেশন লাগবে কিনা, তার ফার্দার অ্যাসেসমেন্ট দরকার আছে কিনা, ওই জায়গাগুলোতে আরেকটু মনে হয় ইন্টারভিন করলে পরে ওনার ভালো হবে। আর আপনি তো বলেই দিলেন, শুধু উনি না, উনি যাদের সাথে থাকছেন, ওনার ওয়াইফ বা বাচ্চা সহ ফ্যামিলিতে যেন একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট থাকে। এবং অনেক সময় উনি যখন রেগে যাচ্ছেন বা অনেক সময় উনি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, ওই সময় তারা বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবে, এটাও অনেক সময় আমরা কাউন্সেলিংয়ে কিন্তু ফ্যামিলিকে সাইকো এডুকেশন দেই। তো এই শুধু সাইকো এডুকেশন, অনেক সময় ফ্যামিলিও তো সাফার করে, তখন এটা ফ্যামিলি থেরাপিরও দরকার হয়। মানে তো ওই পারিবারিক পরিবারকে একটি ক্লায়েন্ট হিসেবে দেখে, যেটা বলা হয় ফ্যামিলি বিকামস আ ক্লায়েন্ট, তখন মানে ডাইনামিক গুলো তখন আরো ভালো করে বুঝে কাজ করলে আরো ওনার নিজের রিল্যাক্সেশনের জন্য, ওনার বেসিক্যালি স্ট্রেসটা কিভাবে ম্যানেজ করবে ডে টু ডে লাইফে, তার নিজের রিল্যাক্স থাকা, পিস অফ মাইন্ডটাকে ধরে রাখা এবং নিজের সেলফ ওয়ার্থ, যেহেতু সেলফ স্টিমের একটা ব্যাপার উনি বুঝতে পারছেন, সেলফ স্টিমটাকে কিভাবে আমরা আবার বুস্ট আপ করতে পারি, সেখানে তার নিজের জন্য তো নিজেকে একটু সাহায্য করতে হবে। সেগুলোই আসলে থেরাপিতে একজন থেরাপিস্ট তাকে গাইডলাইনটা দিতে পারবেন যে উনি কিভাবে নিজেকে হেল্প করবেন, পাশাপাশি ওনার সিচুয়েশনগুলো কিভাবে হ্যান্ডেল করবেন, এবং যারা ওনার সাথে আছেন তারাও যদি সেশনে ইনক্লুড হয়, তখন তাদের কাছ থেকে একটা সাপোর্ট উনি পাবেন। আর যদি মেডিকেশন দরকার হয়, যেহেতু ওনার ঘুমের অসুবিধা হচ্ছে, কারণ ঘুমটা অনেক ইম্পর্টেন্ট, তো সেই জায়গাটাতে হয়তো বা একটু মেডিকেশন, একটু রেগুলার এক্সারসাইজও বোধহয় করা দরকার, তাই না? আর ওই যে মানে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, মানে আমাদের তো আমরা যেটা বলি যে টাইম ম্যানেজমেন্ট, শুধু কাজের মধ্য দিয়ে সময় পার করলে তো হবে না, আমাদের সবকিছুই লাগে। আমি যেটুকু শুনলাম উনি ফুটবলার ছিলেন, হ্যাঁ, জাতীয় দলে মানে ইভেন উনি ফ্রেন্ডলি ছিলেন, উনি জোক করতেন, মিউজিক শুনতেন। তো আমাদের হয় কি যে আমাদের যে 24 আওয়ার, সেটাকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে ব্যালেন্স করি, তো সেটা যদি ম্যাক্সিমামটা কাজের মধ্যে চলে যায়, তখন আমাদের ওই বাকি ইউনিটগুলো মানে টাইমটা স্ট্রাকচার করা হয় না, ওই স্ট্রাকচারের জায়গাটাতে একটু কাজ করতে হবে। সেটা একলা পারবে না, অনেক একটু প্রফেশনাল হেল্প দরকার হবে। একটা ফোন নিয়ে আসি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছি, আপনি কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আমি আপনার প্রোগ্রাম আসলে কন্টিনিউ দেখি। থ্যাঙ্কস আ লট। আসলে আমি ফোন দিলাম, আমার ছেলের বয়স এখন হচ্ছে 20+। 20+, আচ্ছা, 20 বছর 2 মাস। আজকে পর্যন্ত আর কি 20 বছর 2 মাস। ও 2022 সালে বুঝছেন, হঠাৎ করে ওর কিছু সমস্যা আমাদের কাছে চোখের সামনে চলে আসে। ও অল্পতে রেগে যায়, কোনোভাবে রাগ কন্ট্রোল করতে পারে না। হঠাৎ করে মানে এটা ওটা কিনতে চায়, দামি দামি জিনিস, ব্র্যান্ডের জিনিস, এগুলো ছাড়া কোনো কিছু হয় না। পরে একসময় আমরা অ্যাকচুয়ালি দেখলাম যে ও কোনো একটা মেয়ের সঙ্গে একটা সমস্যায় জড়াই গেছিল। তা সেই সময় আমরা মানে ফ্যামিলিগত দিক দিয়ে ওকে আর কি ওখান থেকে সবাই নিয়ে আসি। নিয়ে আসার পর থেকে ও আসলে অল্পতে রেগে যায়। কিভাবে সরিয়ে আনা হয়েছিল একটু যদি শুনি। আসলে মেয়ের গার্জিয়ানকে দেখে, মেয়ের ফাদারকে দেখে আমরা ওকে অনেক বুঝাই শুনে আর কি মেয়েকেও ওনারা সরাই ফেলছে, আমরা আর কি সরাই ফেলছি আমার ছেলেকে। আমার ছেলে তখন ক্লাস 9-এ পড়তো, বুঝছেন। আচ্ছা, ও ছোট মানে টিনেজার ছিল? জি জি জি, 9-এ, এবং মেয়ের বয়স, মেয়ে সম্ভবত ক্লাস 7-এ পড়তো।
আচ্ছা অ্যাকচুয়ালি আমার দূর সম্পর্কে আত্মীয়, কিন্তু আমরা এটা জানতাম না, এটা অনলাইনে সম্পর্ক হয়ে আর কি এই অবস্থা হয়ে গেছে। তার পরবর্তীতে ও অল্পতেই রেগে যায়। মানে ওই যে মেয়েটার কাছ থেকে সরিয়ে আনা হলো, তারপর থেকে কি ওর মানে এখন যে ইয়েগুলো হচ্ছে, সিমটম গুলো, উপসর্গগুলো হচ্ছে, সেগুলো তখন থেকে শুরু হয়? হ্যাঁ হ্যাঁ, তার আগেও একটু ছিল, আসলে ও থেকে 9 মাসে হয়ে গেছে, বুঝছেন? সেটা কোনো ব্যাপার না, প্রিমেচিউর বেবি হতেই পারে। ওয়েট ছিল মানে ওর বয়স, বুঝছেন? 9 মাসে তো 9 মাসে তো মানে খুব একটা কম না তো। জি, যাই হোক, ও একটু রাগ বেশি, রাগ কন্ট্রোল করতে পারে না। ওর বার্থ ওয়েট কি কম ছিল? জি, ওয়েট কম, মানে গ্রোথ কম, অল্পতেই রেখে যায় আর কি, মানে খুব আর কি যায়। যাই হোক, আমরা ওকে পরবর্তী সময়ে মানে ও ভাঙাভাঙি করতে চায়, কবে আমি আত্মহত্যা করবো, আমি সাথে চলে যাবো, মানে খুব খুব খারাপ সময় গেছে। মানে ওই যে ক্লাস 9-এ যে ওকে সরিয়ে আনা হলো তারপর থেকে? হ্যাঁ, তারপর থেকে হাত কেটে ফেলে, পরে ডাক্তার নিয়ে এসে স্যালাইন ট্যালাইন দিয়ে রেখে দিচ্ছি, মানে এইভাবে অনেক না খেয়ে টেকে এই টাইপের আর কি। যাই হোক, সেখান থেকে আস্তে আস্তে ফিরে আসে। ফিরে আসার পর আমরা ওকে, যখন খুব খারাপ অবস্থা, আমরা তখন ইবনে সিনায় সাইকিয়াট্রিস্টের কাছে চলে যাই। ওখানে যাওয়ার পর বেশ 2 বছর আর কি, 1 বছর ওখানে ট্রিটমেন্ট চলছে কন্টিনিউ। মানে শুধুমাত্র ওষুধ খেয়েছে, সাইকোথেরাপি হয়নি? না না না, ওষুধ তখন ওই যে রেফিডন, টাইহেক্সিন। না ঠিক আছে, ওষুধের নাম বলতে হবে না, কিন্তু শুধুমাত্র ওষুধের ট্রিটমেন্ট হয়েছে, সাইকোথেরাপি ট্রিটমেন্ট হয়নি। সাইকোথেরাপি হয়নি। পরবর্তী সময় দেখি না, ওই কমে না। আজকে 2 লাখ টাকা মোবাইল দরকার, না হলে টিভি ভেঙে ফেলতেছে, হয়তো মোবাইল কিনে দিলাম, 2 দিন পর ওই মোবাইলটা ভালো লাগতেছে না, আর একটা মোবাইল কিনবে, ওটার দাম 1,20,000 টাকা। এইটা আবার কি মানে 30-40 হাজার টাকা অফ করে একটা মোবাইল কেনে, সেটা আবার ভালো লাগে না, ওইটা আবার বিক্রি করে আরেকটা কিনতেছে। এই কম্পিউটার কিনে চাই 1,60,000 দিয়ে কম্পিউটার কিনে দিতে হবে, ক্যামেরা কিনবে 3.5 লাখ দিয়ে ক্যামেরা কিনতে হবে, মানে এই টাইপের আর কি। ও মনে করে যে ওর ফাদারের অনেক কিছু আছে, আমার কিন্তু কিছুই নাই, বুঝছেন? এই ও আর কি, ওর ধারণা যে আমার বাবা অনেক কিছু আছে, আমি চাইলে আমাকে দিতে বাধ্য। এবং সেটা কি করা হয়েছে ছোটবেলা থেকে, যেটা চেয়েছি ওটা পেয়েছে? আমি একদম ছোটবেলা থেকে ওকে দেইনি। ওকে, ও যখন ক্লাস 8-9-এ, আমি আসলে খুব অল্প বয়স থেকে ওকে বাইরে ঘুরতে দিয়ে যাই, দেশের বাহিরে বলতে কন্টিনিউ ইন্ডিয়াতে, থাইল্যান্ডে, তাহলে বিভিন্ন জায়গায় আমি আগে ঘুরে বেরিয়ে, মানে আমার একটা ছিল তো, আমি ঘুরতে পছন্দ করি, যা ইনকাম করি মানে ঘুরেই শেষ করে ফেলি আর কি। তো যাই হোক, আমি ওকে 1 বছর ট্রিটমেন্ট করার পর আমার মনে হলো ট্রিটমেন্টটা প্রপার হচ্ছে না, পরে আমি ল্যাবরেটরি চলে যাই। ওখানে একজন নামকরা ডাক্তার আছে, আমার দুলা ভাই বললো যে আপনি ওনাকে দেখান। তা আমি ওনার ট্রিটমেন্টে, আমার ছেলে এখনো আছে কন্টিনিউ। মানে উনিও সাইকিয়াট্রিস্ট? জি, উনিও সাইকিয়াট্রিস্ট, উনি নামকরা ডাক্তার। মানে মোট কথা কখনো কোনো সাইকোথেরাপির হেল্পে যাওয়া হয়নি? আমি পরে রাইপিসিংয়ে গেছিলাম, বুঝছেন? রাইপিসিংয়ে যাওয়ার পর ওখানে আমি ওকে কাউন্সিলিং করাইছি 3টা কি 4টা সেশনে আর কি। করানোর পর ওই ডাক্তারকে ও যা বলে, ডাক্তার ওগুলোই আমাকে করতে বলে। যেমন একটু एग्जांपल যদি শুনি। সাধারণত ওকে বাইরে নিয়ে ঘুরতে যান, তাহলে একটু মন ভালো থাকবে। না না, এগুলো তো সাইকোথেরাপিস্টরা বলার কথা না। আমাকে মানে রাইপিসিং থেকে এইভাবে বলছিল, পরে আমি ওকে গিয়ে বাধ্য হয়ে মনে করি একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে হয়, হয়তো কক্সবাজার দিয়ে 3-4 দিন থেকে আসলাম, আর সে আবার পরবর্তীতে আরেকটা নিয়ে। তাতে করে কি ওর ভিতরের যে কষ্টগুলো বা রাগগুলো সেগুলো কি যাবে? তাই না? এটা তো সাইকোথেরাপির ভাষা তো এটা না আসলে। পরে অ্যাকচুয়ালি আমার আসলে 3টা সেশন করার পর আমার কাছে ওটা ভালো লাগেনি, বা পার সেশনে মোটা অঙ্কের একটা টাকা নিচ্ছিল। প্রথমে বলছে যে আমরা প্রথম সেশনে বেশি নিব, পরের সেশনে কম নিব, কিন্তু ওরা তা করতেছিল না। পরে আমি 4টা সেশন করে এটা বাদ দিয়ে দিই। তারপর ওই আমি ল্যাবরেটরি ডাক্তারের কাছে দেখাই, উনি এখনো আমার ট্রিটমেন্ট করতেছে কন্টিনিউ আমার ছেলেকে। করার পর আমি খুব রিসেন্ট কোনো ডায়াগনোসিস দিয়েছেন কি, যে সাইকিয়াট্রিস্ট তো দেখছেন ওকে, সাইকিয়াট্রিস্ট কোনো ডায়াগনোজ করেছেন ওর কন্ডিশনটা নিয়ে? না, প্রথমে অনেক রিপোর্ট টেস্ট করে। না না না, আমরা অনেক সাইকোলজিক্যাল যে আমাদের অসুবিধাগুলো হয়, কিছু অসুস্থতা হয়, সেটা ডায়াগনোসিস থাকে। হ্যাঁ, কোনো ডায়াগনোসিস কি দিয়েছেন? না 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 না, এই টাইপের না। না, ডায়াগনোসিস তো থাকার কথা। আমরা শারীরিক অসুখ ওষুধ দিচ্ছে তো, ওষুধ খাচ্ছে, কিন্তু ডায়াগনোসিস নাই তো। ওষুধ ওকে ডাক্তার বলতেছে, পরবর্তী ডাক্তার বলতেছে ওর ব্রেনে অক্সিজেন সার্কুলেশন কম হয়, এই জন্য ওকে মাইন্ড ক্যাপ আর প্রোবাল এই টাইপের ওষুধগুলো আর কি দেওয়া হয়েছিল। প্রদীপ তো অ্যান্টি ডিপ্রেসেন্ট, এনিওয়ে এটার সাথে ব্রেন সার্কুলেশনের সম্পর্ক নেই কোনো। বিলোভার একটা ওষুধ খায়, বিলোভার।
আমরা জানি না সেটা, ওষুধের নাম বলে এখানে লাভ নেই, কিন্তু ডায়াগনোসিসটা শোনা হলো না আর কি, ওর কি হয়েছে যার জন্য ওষুধ খাচ্ছে। ডাক্তার বলতেছে যে ওর ব্রেনে এক সাইডে অক্সিজেন সার্কুলেশন কম হয়, সেটার জন্য ওর বিহেভিয়ারাল প্রবলেম এটা হওয়ার কথা ছিল না। অক্সিজেন যার জন্য অল্পতেই সে আর কি রাগে রেগে যায়, রাগ কন্ট্রোল করতে পারে না। কিন্তু আগে এক সময় আমাদের উপর রাখছিল, যদি ব্রেনে একটা সেকেন্ড যদি ব্রেনে অক্সিজেন সাপ্লাইও কম হয়ে থাকে সেটারও একটা ডায়াগনোসিস হবে। হ্যাঁ, সেটা একটা নাম থাকবে, সেই নামটা শুনতে চাচ্ছিলাম। কেমন? না না, এটা আমি অসুস্থতার একটা নাম থাকবে, সেই নামটা শোনা হচ্ছে না। আমি এখন আবার রিসেন্ট আমার ছেলে নিজেই বলে যে আমাকে একটু কাউন্সিলিং করাও। আমি খুব রিসেন্ট আদাবরে একটা কাউন্সিলিং সেন্টারে পাঠাচ্ছি। কোথায়? কি ক্রিয়াতে? না, কাউন্সিলিং এ। ক্রিয়া, সেটার নাম কি? আদাবরে সেই মানে সেন্টারটার নাম কি? নতুন সেন্টার, আমি আসলে নাম বলতে পারছি না এই মুহূর্তে। আমি 3টা সেকশনে পাঠিয়েছি। ও আমরা গেলে ও পছন্দ করে না, এই জন্য আমি ওকে এক ফ্রেন্ডের সঙ্গে পাঠাতে হয়। মানে আমি যদি যাই মনে করেন যে ডাক্তারকে আমি হয়তো কিছু শিখাই দিচ্ছি, ওকে ও ধারণা এটা। আসলে তো এটা তো দরকার, এটা পুরো ফ্যামিলি থেরাপির দরকার হয় এসব ক্ষেত্রে। হ্যাঁ, আমরা ডাক্তারের সঙ্গে ওকে একমাত্র ছেলে? জি, আমার একমাত্র ছেলে। জি, আচ্ছা, ওকে। তারপর এর মধ্যে আমি ওকে ইন্টারে ভর্তি করাই দিলাম। ও 2-3 মাস ক্লাস করবো মাইলস্টোনে, ক্লাস করার পর ভালো লাগে না, পরবর্তীতে আবার আরেকখানে ভর্তি করাই দিলাম। ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় একটা পরীক্ষা শেষে যা বলতে পরীক্ষা দিব না, এই শেষে একটা পরীক্ষা দিব না, যার জন্য এইভাবে এখন পড়তেছে না এই মুহূর্তে। বলতে আমি এই কোচিং করবো, কোচিং করবো। ওর মা কি কোনো কাজ করেন নাকি বাড়িতে? না, হাউস ওয়াইফ। আচ্ছা, ওকে। আচ্ছা, একটু লাইনে থাকতে হবে। মানে প্রশ্নটা নিশ্চয়ই যে ছেলেটা কি করে সুস্থ হতে পারে, তাই না? সেটা তো প্রশ্ন। একটা রিসেন্ট আসবো ঘটনা ঘটি, সেইখান থেকে ফিরে আবার রিসেন্ট আমার মনে হয় যে আরো 1 বছর আগে, মানে 1 বছর থেকে আবার আরেকটা রিলেশনশিপে জড়াই গেছে। মেয়ে যদি ভালো বলে তাহলে সে ভালো থাকে, মেয়ে যদি বলে মানে কোনো কিছু হয় তাহলে মনে করেন যে সে পরের দিন ভাঙা ভাঙি এটা ওটা সব শুরু করে দেয়। মানে সম্পর্কটা যখন ভালো চলে তখন ভালো থাকে, যখন সম্পর্কটা টানাপোড়েন হয় তখন ও একটু মানে সারা রাত হয়তো মানে কম্পিউটার বসে আছে বা কথা মোবাইলে গেম খেলতেছে, পরের দিন সারাদিন ঘুমাচ্ছে, তার লাইফটা হচ্ছে এইরকম। বুঝেছি, ওকে, একটু লাইনে থাকতে হবে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? আমি শুধু একটা প্রশ্ন করব, আপনি তো ডাক্তার দেখিয়েছেন, কাউন্সেলিং করিয়েছেন, কখনো কি তারা ড্রাগ বা ডোপ টেস্ট করার কথা বলেছিল? না, আমাদের কোনো টেস্টের কথা বলেনি আপনি। কখনো এই ধরনের কোনো টেস্ট করা হয়নি? আমাদের কতগুলো একটি টেস্টের করতে হাসপাতালে দিছে, আমরা এগুলো সব করাই ফেলছি, কিন্তু ডাক্তার ওইভাবে আমাদেরকে এখনো বুঝাই বলেনি যে শুধু ওর সাথে কথা বলে ওষুধ টেস্ট শুরু করে দেয়। আচ্ছা আচ্ছা, আমি কি বলবো এখন কোন ডাক্তারকে দেখাচ্ছি? না 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 না, ডাক্তারের নাম বলা দরকার নাই, ডাক্তারের নাম জানি। আমি জাস্ট একটু জানতে চাইলাম যে ওই এরিয়াটা মানে পরীক্ষা করা হয়েছে কিনা। হ্যাঁ, ওই একটা জায়গা আছে যেটা মানে এই ওর যে সিমটম গুলো সেগুলো আসলে কতটুকু মানে মানে ভালোবাসা থেকে বঞ্চিত, আমরা পরে আলোচনা করি। ঠিক আছে, প্রশ্ন থাকলে করো। থ্যাংক ইউ, আমরা আলোচনা। কোনো প্রশ্ন আছে? আমি শুধু এটুকু একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি আপনার সাথে ওর ভালো সম্পর্ক বা আপনারা ঘুরতে যান, তো মায়ের সাথে কি রকম সম্পর্ক সেটা যদি একটু বলেন। আমার থেকে ওর আম্মুর সঙ্গে সম্পর্ক বেশি ভালো। ওকে, মানে ও সবকিছু আম্মুকে বলে, আমাকে সবকিছু বলে না। আর ওর চাওয়া পাওয়াটা বেশি, খুব মানে হাই ডিমান্ড, মানে অল্পতেই খুশি না। একটা ক্যামেরা কিনতে চায় মনে করেন 3.5 লক্ষ টাকা দাম। আচ্ছা, বুঝতে পারছি, এটা তো আসলে বাড়িয়ে দেওয়া হয়েছে ওর, মানে ওর ইয়েটাকে, চাহিদাটা আরো মানে অপূর্ণ, ও মনে করছে এটা অপূর্ণ থেকে যাচ্ছে, আরো বেশি চাইছে। আর দুজনের সম্পর্ক কেমন, মানে দুজনের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন যাচ্ছে আমাদের মধ্যে? হ্যাঁ, আমাদের মধ্যে তো ভালোই, মানে আজকে আমরা দুজনে একসঙ্গে, ওকে দিয়ে আজকে বাইরে যাওয়ার কথা ছিল, ও যাবে না, আমরা দুজন বাইরে একসঙ্গে সারাদিন ঘুরে আসলাম, এই টাইপের আর কি। আমরা প্রতি সপ্তাহে কোথাও না কোথাও যাই, হয়তো সেটা তো আমরা করি, কিন্তু দুজনের মধ্যে মানে মানে সম্মান এবং শ্রদ্ধা এবং বিশ্বাসের যে সম্পর্ক থাকে না, বন্ধুত্ব, সেটা আছে স্বামী স্ত্রীর মধ্যে? আমাদের মাঝখানে একটু অশান্তি চলে গেছিল, বুঝছেন? আচ্ছা, প্রায় 6 মাস ওর সঙ্গে আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, একটু রাগারাগি ছিল, এরপরে এখন এগুলো সব স্বাভাবিক এখন। আচ্ছা, ওকে। ও সেটা কবে ছিল এই ব্যাপারটা? এটা হচ্ছে আপনার ঠিক ও ঘটনার পরপরই আর কি। কোন ঘটনা? মানে এটা হচ্ছে ও যে 22 সাল থেকে ওকে আমরা ডাক্তার দেখাই, আমাদের এই ঘটনাটা হচ্ছে আপনার সরি 21-এর ঘটনা। একটা ওর সাথে একটু মায়ের সঙ্গে আমার একটু বনিবনা হয়েছিল, একটু গন্ডগোল সমস্যা চলতেছিল, এটা 3 মাসের মধ্যে এটা আমাদের সমাধান হয়ে গেছে। ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে থাকলে ভালো হয়। খুবই মানে
অসুবিধা চলছে, বোঝা যাচ্ছে। আমার ছেলে একটাই, বুঝছে, আরো যদি থাকতো দেখা একটা কথা ছিল না, ঠিক আছে, ছেলে একটা হোক দুটো হোক সেটা ব্যাপার না, আমাদের ভালো থাকাটা জরুরি। আমাদের সবার সহমর্মিতা থাকলো এবং অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ওকে, সো জ্যোতি বলবে। না, মানে বাবা হিসেবে তার অসহায়ত্বটাকে আমার মানে খুব খারাপ লাগলো আসলে, মানে বাবার জায়গা কষ্ট লাগলো। হ্যাঁ, কষ্ট লাগলো। তবে ওনারা কিন্তু সব রকম ভাবে ওনারা চেষ্টা করছেন। তবে আমরা তো আসলে মানে এত অল্প সময়ে ওনার যে ঘটনাটার কথা বললো, প্রথম যে ঘটনাটা ক্লাস 9-এ হয়েছে ওর লাইফে, হ্যাঁ, তখন তো ওর মানে একটা ইমোশনাল বন্ডিং, ওই বয়সটা তো খুব সেনসিটিভ কাজ করে। হয় কি যে এই ধরনের সম্পর্কগুলো আসলে কিভাবে করে অ্যাড্রেস করা হয়, সেগুলোকে কিভাবে আবার এই যে সরিয়ে নেওয়া হয়, হ্যাঁ, সেই জায়গাটাতে একটা ওখানেও একটা ট্রমার অভিজ্ঞতা চলে আসে। আর তারপরে বাচ্চাটার সাথে বিষয়গুলো নিয়ে কিভাবে ডিল করা হয়েছে, কারণ অনেক সময় একটা ঘটনাকে আমরা মাঝে মাঝে দেখা যায় যে যখন এই সিচুয়েশনগুলো ভালো যাচ্ছে না, আমরা রেফারেন্স হিসেবে টেনে নিয়ে আসি। তো অনেক কিছু থাকে আসলে যেগুলো আমরা আরও ডিটেলসে বুঝতে পারি যখন তারা কাউন্সেলিংয়ে আসে। আর উনি যেটা বললেন যে উনি বাচ্চাকে পাঠাচ্ছেন কাউন্সেলিংয়ে, কিন্তু আমার যতটুকু আমরা প্র্যাকটিস যেরকম করি, ধরেন এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি বাবা মাকে ইনভলভ, কিন্তু বাবাকে নিচ্ছেও না, সে সাথে নিচ্ছে না, কারণ ওই মানে বাচ্চাকে যে বোঝানোর বিষয়টা যে কেন দরকার একটা ফ্যামিলির এখানে ইনভলভ হওয়া, সেটা বাচ্চাকেই তো আমরা রেডি করবো, এবং বাচ্চাই কিন্তু আমাদেরকে কনসার্ন দেয় এবং সেই কিন্তু বাবা মাকে ইনভলভ করে, কারণ সে জানে যে বাবা মার হেল্পটা তার গ্রোথের জন্য দরকার। তো ওই জায়গাটাতে একটু কাজ করার বিষয় আছে। আর হলো যে যেহেতু আমি বললাম যে আপনি বললেন বুঝতে পারেন, হয় কি যে বয়সটা তো অনেক সেনসিটিভ। এখন আমি যেহেতু একটা ড্রাগ অ্যাডিকশন সেন্টারে কাজ করছি, যে সিমটমগুলো যে সারা রাত জেগে থাকা, সারাদিন ঘুমানো, অতিরিক্ত চাহিদা, এবং পড়াশোনায় অমনোযোগিতা, তো এই যে স্বাভাবিক বিষয়গুলো থেকে যখন বাচ্চারা সরে পড়ে, তখন হয় কি আমাদের বাবা মাদের একটা জায়গায়, আমি সব বাবা মাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমাদের ডোপ টেস্ট বা ড্রাগ টেস্ট যেটা, সেটা আমাদের একটু করিয়ে নেওয়া ভালো। একদম ট্রেডিশনাল ট্রিটমেন্টের মধ্যে উনি কিন্তু অনেকগুলো টেস্ট করিয়েছেন, বললো যে ডাক্তাররা যখন যে টেস্টগুলো দিয়েছেন উনি করিয়েছেন, বাট স্পেসিফিক এই টেস্টটা উনি করান নাই। হয়তো বা করলে ওই জায়গাটা না থাকলে ভালো, আর যদি কোনো কিছু থাকে সেটারও তো একটা ট্রিটমেন্ট আছে, প্রপার ট্রিটমেন্টটা মানে ওটা এক্সক্লুশনের জন্য এক্সক্লুড করে দেওয়া হলো, মানে জি ওই জায়গা ওই এরিয়াটাকে আমরা মানে ওটা অজানায় রয়ে গেল। হ্যাঁ, তো ওই জায়গাটা একটু যদি উনি খেয়াল করেন। আর আমার মনে হয় যে বাচ্চাকে আসলে যেন কাউন্সিলর রেডি করে দেয় ফ্যামিলিকে ইনভলভ করার জন্য, তাহলে হয়তো বা তারা সুন্দরভাবে বিষয়টাকে ম্যানেজ করতে পারবে। কাউন্সিলরকে সেই তথ্যটা কে দেবে? এখন বাবা দিতে পারে, ওভার ফোনে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে কোথায় পাঠাচ্ছে, কারণ আমার বাচ্চাকে সেবার জন্য কোথায় পাঠাচ্ছি, এবং সে আসলে কতটা প্রফেশনাল, পেইং ফর ইট। হ্যাঁ, তো তার মানে হয় কি যে তারও কিন্তু একটু জানার বিষয় আছে যে বাচ্চাটা কি অবস্থায় আছে, তারা কিভাবে বাচ্চাটাকে হেল্প করবে, এই জায়গাটা তারও কিন্তু একটু কাউন্সিলরের সাথে যোগাযোগ করা, বা কিভাবে কাউন্সিলর তাদের মধ্যে ব্রিজ করে দিবে, সেই জায়গাটাতে একটু কাজ করা দরকার। আমি এই পয়েন্টটা থেকে একটু এক্সপ্লেন করতে যাচ্ছি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনাদের আনফরচুনেটলি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু কোনো ট্রিটমেন্টে আসলে ওনাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হচ্ছে না, শুধু চেঞ্জ করতেছে। এবং যেটা হয় যে থেরাপিতে তো রিলেশনশিপটা খুব গুরুত্বপূর্ণ, থেরাপিস্টের সাথে ক্লায়েন্টের একটা। এই বাচ্চা না, এখন সে তো 20, এখন সে নিজেই আসলে যেতেও পারে এবং ডিসিশন নিতেও পারে যে থেরাপিস্টের সাথে সে কখন বসবে। বা আমাদের দেশে বাচ্চারা অ্যাডাল্ট হতে অনেক সময় নিয়ে নেয়, আমরা ওদেরকে বেবি করে রাখি তো। হ্যাঁ, না, কিন্তু ওইটা তো আমাদেরকে মানে সবাই হয়তো না, এই বাচ্চাটা যেমন এটা মানে ইয়াং যে ছেলেটা, ইয়াং ম্যান, সে যদি যায় এবং থেরাপিস্টের সাথে যদি ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং তার ইমপ্রুভমেন্ট হওয়া শুরু করবে, আমার একটা খুব মানে মনে হচ্ছে আর কি যে তার যদি ভালো একজন থেরাপিস্টের সাথে বসে এবং ভালো কানেকশন তৈরি হয়, তা দেন গ্র্যাজুয়ালি হয়তো সে বলবে যে ফ্যামিলিকে যদি লাগে তখন ফ্যামিলিকে এঙ্গেজ করবে, বাবাকে মাকে। আপনি তো একটা বিষয় মানে ট্রেস আউট করলেনই যে তাদের মধ্যে কেমন সম্পর্ক, প্যারেন্টসের মধ্যে। আমি জিজ্ঞেস করলাম যে মায়ের সাথে তার সম্পর্ক। সো আমার মনে হচ্ছে তার কোনো একটা জায়গায় যেই আমরা যে খুঁটিটা স্ট্রং না,
সে বিভিন্ন জিনিসের উপর দিয়ে যাচ্ছে, যেমন ওরা হয়তো ভাবে সাপ্লাইও দিয়েছে অবজেক্টের উপরে চলে যাচ্ছে, যে 3 লাখ 4 লাখ এবং একটা অ্যামাউন্ট দিয়ে এটা না হলে এটা কিন্তু ওই স্যাটিসফ্যাকশনটা বেশিক্ষণ থাকে না, আসলো কিছুক্ষণ, একদিন 2 দিন 5 দিন, তখন আবার আরেকটা চলে আসতেছে। তো এখানে একটা দুষ্ট চক্রে পড়ে গেছে আর কি। কোনো একটা গ্রাউন্ডেড হওয়া জরুরি। এটা যদি হয় থেরাপিস্টের মাধ্যমে হতে পারে বা আমার মাধ্যমে, যে কোনো একজনের ধরে আস্তে আস্তে রিয়েলাইজেশনের বা কি বলবো যেটা আর কি আমরা বলি যে উপলব্ধির জায়গাটা আসবে হয়তো বা কিছুটা। হ্যাঁ, এবং আপার যে বিষয়টা হাইলাইট করছে যে ওই আনুষঙ্গিক যে রিস্কি ফ্যাক্টরগুলো, যে মাদক যদি হতে পারে, সে এটাও একটু খেয়াল রেখে, আর আমার মনে হয় যে সে এটা যদি ঠিক মানে এই জায়গাগুলো একটু সুরক্ষা দেওয়া যায়, তাহলে থেরাপিস্ট মানে কন্টিনিউ করলে, থেরাপি সেশন কন্টিনিউ করলে সেই এই মানে ইয়াং ম্যান যে আছে তার ভালো ইমপ্রুভমেন্ট হবে। এবং একটা জিনিস, একটা পজিটিভ আছে, মায়ের সঙ্গে তার বন্ধনটা ভালো, সেটাই কিন্তু মানে একটা ভালো দিক আর কি। একটা সুযোগ আছে যে মাও ওকে কিন্তু বলতে পারে যে আমরা একটু বুঝতে চাই যে তোমার থেরাপিটা কেমন হচ্ছে, তাই না? সো মার কাছে সাথে ফিডব্যাক, ওই ফিডব্যাকটাও ছেলের উপস্থিতিতেই জানতে পারেন ওনারা যখন যাবে, যদিও রাজি হয়, ইনসিকিউর ফিল না করে বা ওই জায়গাটাকে একটু রেডি করে দেওয়া, মানে যাতে করে মানে একটু মার দ্বারাও যদি এটা সম্ভব হয় যে পরিবারকে একটু ইনক্লুড করা আর কি। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি ছোট করে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু তাড়াতাড়ি বলে ফেলো, আমাদের সময় একদম শেষ। জি, আচ্ছা, আপনাদের যে সাইকিয়াট্রিস্ট থেরাপি যে আছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। এখানে সাইকিয়াট্রিস্ট কেউ নেই, আমরা সবাই সাইকোলজিস্ট। ও মানে এবং সবাই থেরাপিস্ট, এখানে সবাই থেরাপিস্ট যারা আছে। হ্যাঁ বলো। হ্যাঁ শুনেন, আমার বয়স 23 বছর। আমি একটু, আমার বয়স 11তে দাও, আমার বয়স 23 বছর। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। এখন আমার বাবা সে বলে যে আমাকে, আমি কেন ইন্টার পাস করেছি এটাই যথেষ্ট, আমি কেন লেখাপড়া করতে চাই, এবং আমি যেখানে আমাকে কোথাও, আমি হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। আচ্ছা, তুমি আগেও ফোন করেছো আমাদের না? জি ফোন করেছি, বাট আমি আমার ফাদারের সাথে আপনারা কথা বলতে চেয়েছেন, কিন্তু আপনারা পরবর্তীতে আমি আর ফোনটা করতে পারিনি যে কারণে। তো যাই হোক, সে এসব বলে। এবং আমার রবিবারে আমার একটা ফ্রেন্ড ঢাকা বাহির থেকে আসবে, সে কিন্তু সিরিয়াস অসুস্থ, তার সাথে দেখা করতে যাব। আমি তাকে বললাম, সে বলার পরে সে খেকাইয়া উঠলো, সে আমার সাথে কিরকম মিসবিহেভ করলো। সে বলে যে যাওয়ার কি দরকার, মানে আমার যে ওখানে গেলে যে একটা আনন্দ, সেটা সে বুঝে না। আমার বাবা হচ্ছে নিজের ক্ষেত্রে কিছু না, কিন্তু অন্যের ক্ষেত্রে সে অ্যাডভাইস করতে পারে ভালো, মাশাআল্লাহ। কি করতে পারে ভালো? অ্যাডভাইস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অ্যাডভাইস করতে পারে ভালো, কিন্তু নিজের ঘরে যে আমি মানসিক রোগী, আমি যে দিনে দিন ডিপ্রেশন ভুগে অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে, এদিকে তার কোনো মন নাই। সে তাকে নিয়ে সে ব্যস্ত। সে দেখেন, তা আমার চাচাতো বোন একটাও মানসিক রোগী। আমার চাচা যখন এসে বলে, তখন আমার চাচাকে সে অ্যাডভাইস করে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি তো একটা মানসিক রোগী, আমি কি চাই সেটা তো কেউ জানতে চায় না। আমি সুস্থ হওয়ার জন্য তো কেউ আমাকে সাহায্য করে না, আমার ফ্যামিলি আমাকে সাহায্য করে না। এবং আমার কথা হচ্ছে, আমার বাবা বলতেছে আমাকে 20 বছর ফিজিওথেরাপি করাইছে, আমার পিছনে তার 30 লাখ টাকা গেছে। এখন হ্যাঁ, তুমি আগেও বলেছো এই কথাগুলো আমাদেরকে, তোমার প্রতিবন্ধিতাটা ফেরত দেওয়ার জন্য। তো উনি তো এখন 70 বছর বয়স হয়ে গেছে, কামাই করে না, যাক কামাই করার বয়স নাই, যাক সেটা। এখন উনি কোথায় আমার জন্য টাকা পয়সা রাখবে না, সেটা রাখিনি। উনি আগে সঞ্চয় করে রাখিনি যখন কামাই করেছে। উল্টো আমাকে বলতেছে আমি 30 লাখ টাকা দেওয়ার জন্য, যে 30 লাখ টাকা আমার পেছনে 20 বছর ফিজিওথেরাপি করিয়ে চলে গিয়েছে। তোমার বাবাকে মানে একেবারেই সম্ভব না না আমাদের সাথে কথা বলানো? কথা বলবেন, উনি আমার সামনেই আছে। একটু অল্প সময় বাকি আছে, একটু শুনি, কথা বলবেন একটু উনি? হ্যাঁ হ্যাঁ কথা বলবেন, বাট আমি আপনাদের সময়ের কারণে কোনোদিনও আমি আপনাদের সাথে পুরোপুরি কথা বলতে পারি। তুমি আরেকদিন আমাদেরকে ফোন করো, বাবা একটু যদি বলেন ভালো হয়, তুমিও ফোন করো আরেকদিন। বাবা একটু। ওয়ালাইকুম সালাম, একটু শুনতে চাইছি। থ্যাংক ইউ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। একটু কি আমাদেরকে বলা যায় ওর অসুবিধাটা? অবশ্যই অবশ্যই বলা যায়। আসলে
ও তো বলছে কিন্তু মানে রাগারাগি করে, তো এই ধরনের যারা আপনারা খুব আমার মানে ভালোই জানেন, যে সবকিছুতে একটা জেদি রাগারাগি ভাব এবং একটা প্ল্যান করে, এখন সব প্ল্যান তো বাস্তবায়ন করা যায় না। ওর প্রতিবন্ধিতাটা কোন জায়গাতে? হলো সিটি সেরিব্রাল পলসি। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেটা হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, পায়ের নিম্ন অংশ তার মানে আমাদের স্বাভাবিক অত মানে করে না, ফাংশন করে না। ওকে। এমনি বুদ্ধি টুদ্ধি তো সব ভালো আছে, তাই না? ওই এখন ও যত কিছু চায় সবকিছু তো এট এ টাইম ফিল আপ করা যায় না। ওই যে কিছু কারণে বললে তার ওই একসাথে আপনার ওই যে থেরাপি করছে ওখানে, তার ওই মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ হয়েছে। এখন মেয়েটা ওই যে রাজশাহী কোথায় বাড়ি, ও আসবে রোববারে। এখন আমি বাইরে থেকে আসছি, বলার সাথে সাথে বলছে আব্বু আমার ও আসবে, অন্য বলি জান্নাত আসবে, আমাদের নিয়ে যাওয়া লাগবে। আমি বলছি তুই একটা পর একটা শুধু প্ল্যান করতেই থাকো, একবার রোববার আসব দেখা যাক তারপরে। এই মানে আমার কথাটা হচ্ছে তারা যদি আমাকে নিতে না পারে, আমার চাহিদা মেটাতে না পারে, তাহলে সে আমাকে শেষবার নিচ্ছে কেন? এখন সে আমাকে একটা ব্লেম দে। এটা আমার আরো মেয়ে আছে, তো জন্ম কেন দেয়া হলো ওকে, তাই তো? সেটাই। ওকে, হ্যাঁ। কোনো প্রশ্ন আছে তোমাদের? না, আমি ওর ভাই বোন কয়জন জিজ্ঞেস করো। না, ওরা তিন বোন, ও সবার ছোট। ওর বড় দুই বোন আছে? জি, ওরা মাস্টার্স কমপ্লিট করা, ওদেরকে বিয়ে শাদী দিয়ে দিয়েছি আর কি। ও, তাহলে তো মানে আপনারা তো প্রেশার না নিলেও হবে। আমার মনে হয় বোনদের সাথে সম্পর্ক কেমন? আর ভালো। প্রশ্ন না থাকলে ঠিক আছে। কোনো প্রশ্ন আছে? আমরা আলোচনা করছি, একটুখানি সময় আছে আমাদের হাতে, খুব অল্প। আমি অতিথিদের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, তুমি যদি কিছু বলো, তারপর চৈতি একটু বলে শেষ করবে একদম তাড়াতাড়ি করে। আচ্ছা, মানে আমি যেটা সিপি আছে ওর, হ্যাঁ, এবং আমার মনে হয় কোনো হসপিটাল বা কোনো সিস্টেমের সাথে ওনারা মনে হয় সংযুক্ত যদি আছেন, যেটা রেগুলার লাগে। যে কথাটা মেয়েটা বলছিল যে অনেক খরচ করা হয়েছে তার পিছনে, সো এটা তো মানে নাও লাগতে পারে বা দরকার নেই এত খরচের। যদি আমি কোনো একটা প্রতিষ্ঠান যেগুলো সার্ভিস এগুলো দেয়, ইপনা বা এরকম যেগুলো আছে, হ্যাঁ সিআরপি, তো কারণ এটা তো আমার কন্টিনিউয়াস লাগবেই। ইপনা বা সিআরপি, ইপনা তো বঙ্গবন্ধুতে আছে, বঙ্গবন্ধুতে হসপিটালে আর কি। হ্যাঁ, সো ওইখানেও যে অল্প খরচে বা সামান্য খরচে যে সেবাগুলো নেওয়া যায়, কারণ ওনারা তো এটা নিতেই হবে। এবং ফ্যামিলির যে সোশ্যাল সাপোর্টের যে বিষয়টা আমি প্রথমে কেসটার ক্ষেত্রেই বলছিলাম যে দরকার, যেটা এই এরকম ক্ষেত্রে আরো বেশি দরকার। হ্যাঁ, সো এখানে আপা যেটা হিন্ট করলো যে বোনরা তো এখন মানে ক্যাপাবল আর কি, ওনারা যদি সাপোর্টের হাত আগিয়ে দেয়, বাবার বয়স হয়ে গেছে, আত্মীয় স্বজন যারা আছে এরা যদি কোঅপারেট করে, তাহলে উনি ভালো থাকতে পারবেন আর কি। জি আপা, খুব ছোট্ট করে বলি যে বেচারার আসলে মানে যে সাপোর্টটা আমাদের কষ্ট হলেও দিতে হবে। আমাদের বাংলাদেশে অনেক কয়েকটা প্রতিষ্ঠান আছে, আপা যেটা বললেন যে সিআরপি এবং ইপনা যেটা বঙ্গবন্ধু হাসপাতালে আছে, অল্প কিছু টাকা দিয়ে করা যাবে। কিন্তু শুধু ফিজিওথেরাপি না, ওর ক্ষেত্রে কিন্তু মানে মানসিক স্বাস্থ্য সেবাটা নিতে হবে। আর আমার মনে হয় আপনাদের উপর প্রেশার যেহেতু পড়ে যাচ্ছে, আপনারা কিভাবে বোনদের সাপোর্ট নেওয়া যায় সেই ব্যাপারে একটু বোনদেরকে ইনভলভ করেন, যাতে করে ওকে একটু সাপোর্ট দেয় এবং ওকে বাইরে কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হলে তারা করে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করছি, আমাদের সময় একদম শেষ। দুজনকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আগামীতে আবার দেখা হবে আশা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের শেষ করতে হবে, একদম শেষ ঘন্টা বেজে গেছে। আর আমাদের আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমরা ভালোবাসার সম্পর্কের মধ্যে দিয়ে নিজেকে জানতে পারি। সেটা কি সত্যি আমাদের নিজেকে জানা সম্ভব হয়? আমরা মনে করি আমরা অন্যকে জানবো, কিন্তু ভালোবাসার সম্পর্ক আমাদেরকে নিজেকে জানতে কতটা সাহায্য করে সেটা হয়তো আমরা খেয়াল করি না। তো সেটি নিয়ে আগামীতে আমরা আলোচনা করব যে নিজেকে আমরা কিভাবে জানতে পারি এই সম্পর্কের ভেতর দিয়ে। আর আমাদের আগামী বিষয়বস্তুর সূত্রে আমরা হয়তো বুঝতে পারবো ব্যাপারটা যে নিজেকে জানাটা কত জরুরি। আর আমাদের শেষ করতে হচ্ছে, আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু তো এটাই থাকছে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।